এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার এক নানুর মুখে। মূলত সেই নানু সম্পর্কে ওনার আম্মুর খালা হন। ওনার সেই নানুর বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুরের একটা জায়গায়। তো ছোটবেলায় মাঝে মধ্যে সেই নানুদের বাসায় ঘুরতে গেলে নানুর কাছ থেকে এরকম গল্প বা ঘটনা শুনতে চাইতেন। তো এরকম একবার কোন একটা ঘটনা শুনতে চাইলে নানু ওনাদেরকে এই ঘটনাটি বলেছিলেন। ঘটনাটি বলার সময় নানু অগোছালো ভাবে বললেও উনি যথাসাধ্য চেষ্টা করেছেন সাজিয়ে লেখার জন্য। তবে এই সময়ের মধ্যে অনেক কিছুই ভুলে গিয়েছিলেন। কিছুদিন আগে ওনার এক মামি ওনাদের বাসায় বেড়াতে আসলে এই ঘটনাটি সম্পর্কে যখন জিজ্ঞেস করেন তখন উনি আবার কিছুটা সাজিয়ে বলেছিলেন। মূলত এই কারণেই যথাসাধ্য সাজিয়ে লিখতে উনি সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই ঘটনাটির ভেতরেও কিন্তু ছোট ছোট ঘটনা রয়েছে, তা প্রিয় লিসেনার্সরা শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1940 কি 45 সালের মধ্যে হবে। আনুমানিক বলার একটা কারণ হলো নানু কিন্তু নির্দিষ্ট করে সময় বা সাল বলতে পারেন। নানু শুধু এতটুকু জানিয়েছিলেন যে এরকম একটা সময়ের মধ্যে ঘটনাটি ঘটেছিল। সে সময়ের মানুষজন তো আসলে সাল তারিখ এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না। আর এই ঘটনাটি 1940 থেকে 45 সালের মধ্যে হলেও তার আগেও কিন্তু একটি ব্যাপার ঘটেছিল যেটি আবার বলা প্রয়োজন। আর এই ঘটনাটি মূলত ঘটেছিল নানুর বাবা এবং নানুর পরিবারের সাথে আর কি। নানুর পৈতৃক নিবাস কিন্তু মুন্সিগঞ্জের বিক্রমপুরে। নির্দিষ্ট করে অবশ্য জায়গাটি বলতে পারেন নাই সিয়াম ভাই, উনি অনেকটাই ভুলে গিয়েছিলেন আর কি বিক্রমপুরের ঠিক কোন জায়গাটাতে। তো যাই হোক, নানুর বাবার নাম ছিল ইদ্রিস আলী। তিনি ছিলেন একজন পরোপকারী এবং বেশ ভালো মানের একজন কবিরাজ। মূল ঘটনায় যাওয়ার আগে শুরুতেই এই ইদ্রিস আলী সম্পর্কে কিছু তথ্য কিন্তু আমাদেরকে জানতে হবে। তা না হলে এই ঘটনাটির অনেক ব্যাপারগুলো আমাদের বুঝতে কিছুটা সমস্যা হবে। কিভাবে উনি কবিরাজ হলেন এত দীর্ঘ আলোচনায় যাব না, তবে মূল বিষয়টা উপস্থাপন করব। এই ইদ্রিস আলী ছোটবেলা থেকেই এই অদৃশ্য শক্তির সম্পর্কে জানতে ওনার বেশ আগ্রহ ছিল। এই অদৃশ্য শক্তির পেছনে ছুটে বেরিয়েছেন বহুবার। তার বয়স যখন 14 কি 15 বছর হবে তখন থেকে তিনি ভৌতিক বিষয়গুলোতে বেশ আগ্রহ প্রকাশ করতেন। তখন যদিও লেখাপড়ার তেমন একটা প্রচলন ছিল না গ্রামের মানুষের কাছে, তাই ইদ্রিস আলী ছোট থেকেই তার বাবার কাজে সাহায্য করতেন। কখনো যদি তিনি শুনতে পেতেন তার এলাকা অথবা আশেপাশের অন্য কোনো এলাকায় কাউকে জিন আসর করেছে, তখন তিনি তার সকল কাজকর্ম বাদ দিয়ে ছুটে যেতেন সেই ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে। এমন সমস্যাগুলোতে যখন মানুষজন পড়ে যেত স্বাভাবিকভাবেই কোনো রাকি হুজুর বা কবিরাজকে ডাকতেন আর কি, যারা এই কাজগুলো জানেন আর কি। তো ইনারা যখন এই কাজগুলো করতেন তাদের কার্য প্রক্রিয়াগুলো উনি খুব গভীরভাবে মন্ত্রমুগ্ধের মতো পর্যবেক্ষণ করতেন। ভালো লাগতো তার এগুলো দেখতে। মূলত এগুলো দেখা থেকেই তার ভিতরে একটা প্রবল আগ্রহ জন্মে যে উনি বড় হয়ে একজন বেশ বড় মানের কবিরাজ হবেন, বেশ ভালো কবিরাজ হবেন এবং মানুষকে সাহায্য করবেন। কারণ অনেক ভণ্ড কবিরাজ ছিল, মানুষকে মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে যেত। এটা দেখেও উনি খুব কষ্ট পেতেন। আবার যখন দেখতেন অনেক কবিরাজ অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হননি, ওই রোগীটা সুস্থ হয়নি, মারা গিয়েছে, এটা দেখে উনি মনে মনে খুব কষ্ট পেতেন। যাহা ওই কবিরাজটা যদি আরো ভালো বিদ্যা অর্জন করতে পারতেন তাহলে হয়তো বা সফল হতেন। তো এই বিষয়গুলো থেকে মূলত ওনার বেশ বড় মানের একজন কবিরাজ হওয়ার ইচ্ছা মনের মধ্যে ছিল। সমস্যা বাঁধলো হচ্ছে ইদ্রিস আলীর বাবা ছিলেন আবার এর পুরোপুরি উল্টো। ইদ্রিস আলীর এরকম বিষয় আকর্ষণ তার বাবা মোটেও পছন্দ করতেন না। তার বাবা জানতেন যে এই বিদ্যার শেষ পরিণতি অনেকের জন্যই খুব ভালো হয় না। অবশ্য ইদ্রিস আলীর এমন কৃতকর্মের জন্য তাকে তার বাবা মায়ের কাছে অনেক শাসন বারণ শুনতে হয়েছে। কিন্তু কে শোনে কার কথা? এই বিষয়গুলো যে ইদ্রিস আলীর মনের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে আর এর ফলে এটা যে একটা চরম নেশায় রূপ নিয়েছে এটা তার মা বাবা ভালোই বুঝতে পেরেছিলেন। একবার কি হয়, তার মা বাবা বেশ মারধর করে তাকে। মনের দুঃখে ইদ্রিস আলী বাড়ি থেকে পালিয়ে চলে যান। ইদ্রিস আলী পালিয়ে সিলেটে চলে আসেন। মূলত সিলেটে চলে আসেন এর পেছনে কারণ হলো উনি শুনেছিলেন যে সিলেটে অনেক ভালো মানের কবিরাজ রয়েছে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যেতে পারে। মূলত তার সেই মনের ইচ্ছা পূরণ করার আশাই সিলেটে চলে এসেছিলেন। পালিয়ে আসার সময় অনেক পথ পায়ে হেঁটে আবার যানবাহনে করে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে কষ্ট করতে করতে সিলেট শহরে এসে পৌঁছান। সিলেটে আসার পর শুরুর দিকে অনেক কষ্ট করতে হয়েছে, এখানে সেখানে শুয়েছিলেন, মাজারে শুয়েছিলেন,
তাছাড়া তো আর জায়গা নাই, মসজিদের বারান্দায় শুয়েছিলেন। এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে বিভিন্ন কবিরাজ তান্ত্রিকদের সাথে পরিচয় হয়। কিন্তু দেখা যেত সেই কবিরাজগুলো টাকার জন্য ব্ল্যাক ম্যাজিক করে কাউকে মেরে ফেলতেও কোনো দ্বিধাবোধ করে না। তখন ইদ্রিস আলী বুঝতে পারতেন যে এরা খারাপ মানুষ, এদের কাছ থেকে তিনি ভালো কিছু শিখবেন না, বরং এদের কাছে থাকলে এই খারাপ বিষয়গুলোই ওনার মনের মধ্যে চলে আসবে, আর এগুলো উনি পছন্দ করেন না। অনেক তান্ত্রিক আবার তাকে দিয়ে অসৎ কাজ করাতে চাইতো, যেমন কোনো শ্মশান থেকে ছাই সংগ্রহ, কোনো কবর থেকে লাশের কাফনের কাপড় সংগ্রহ করে দিতে বলতো। ওই দুষ্ট তান্ত্রিকরা বলতো এই কাজগুলো করে দিতে পারলে ইদ্রিস আলীকে সকল বিদ্যা শিখিয়ে দেবে। কিন্তু ইদ্রিস আলী সত্যিকারেরই একজন ভালো মনের মানুষ ছিলেন। ওই সময় তার বয়স 14-15 হলেও ভালো মন্দের পার্থক্য তিনি বুঝতে পারতেন। তাই তিনি এমন ধরনের কোনো কাজ করে দিতেন না। উনি বিশ্বাস করতেন যে এই ধরনের কাজ যদি উনি করে দেন, এই কাজে সহযোগিতা করেন, এই কাজের ফলে যে গুনাহ হবে সেই গুনাহ তার আমলনামায় লিখিত হবে। পরকালে আল্লাহর কাছে উনি কি জবাব দেবেন? এই কারণে উনি এই কাজে সহযোগিতা করতেন না, আর ওই লোকগুলোর সঙ্গ ছেড়ে দিতেন। তো এইভাবেই কাটছিল ইদ্রিস আলীর দিনগুলো। কাজের কাজ কিছুই হচ্ছিল না, সময় চলে যাচ্ছিল। বাড়ি থেকে পালিয়ে আসছেন এক বেলা, খান তো 2 বেলা খান না, ঘুমানোর জায়গা নাই। একজনের কাছে 1 সপ্তাহ থেকে যখন বুঝতে পারেন লোক ভালো না, আবার আর এক জায়গায় চলে যান। মানে এভাবে তো আসলে মানুষের জীবন চলতে পারে না। একটা লক্ষ্যহীন হয়ে উনি ছুটে যাচ্ছিলেন প্রতিনিয়ত। ভালো কবিরাজের সন্ধানও পাচ্ছিলেন না। এর মধ্যেই প্রায় 7 মাস চলে যায় এই রাস্তাঘাটে এই মাজার থেকে ওই মাজার ঘুরতে ঘুরতে। এমন সময় ইদ্রিস আলী কারো মুখে শুনতে পান সিলেটেরই কোনো একটা জায়গায় একজন মুসলিম ভালো মানের কবিরাজ রয়েছেন। তৎক্ষণাৎ ইদ্রিস আলী তার কবিরাজি বিদ্যা শেখার প্রবল নেশায় সেই কবিরাজের বাড়িতে চলে আসেন। সেই কবিরাজ ছিলেন খুবই ধর্মপরায়ণ একজন ভালো মানুষ। ওই সময় কবিরাজের বয়স 80-র উপরে ছিল। আর পরিবার বলতে ওনার কেউই ছিলেন না। কারণ হচ্ছে যে উনি সংসার বিরাগী মানুষ ছিলেন, শুধু মানুষের উপকার করার জন্যই কবিরাজি শিখেছিলেন। আর সংসার করলে এইদিকে বেশি মনোনিবেশ হয়ে যাবে, আবার সংসার করলে তিনি যেই প্র্যাকটিসগুলো করেন এর ফলে তার পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে, এই সমস্ত চিন্তা করে উনি আসলে সংসার করেননি। কবিরাজের আপন বলতে শুধু ছিল তার এক শিষ্য। সেই কবিরাজের সবকিছু দেখাশোনা করত। কবিরাজের কাছ থেকে সেও অনেক কিছু শিখেছে আর কি। তো সেই কবিরাজের কাজের অনেক সুনাম থাকা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো কবিরাজের কাছে। কবিরাজের বাড়িটি ছিল বেশ খোলামেলা, অনেক বড় একটা জায়গার মধ্যে বাড়িটা ছিল আর কি। বাড়িটির দক্ষিণ পাশে লম্বা একটি ঘর রয়েছে। সেই ঘরটিতে 6 থেকে 7টি রুম ছিল। সেই রুমগুলোতে মূলত যারা দূর দূরান্ত থেকে কবিরাজের কাছে আসতো তাদের প্রয়োজন হলে থাকতে পারত। আর ছোট একটি ঘর বাড়িটির পশ্চিম দিকে নির্মিত ছিল, যেটিতে সেই কবিরাজও তার শিষ্য থাকতেন। তো ইদ্রিস আলীও প্রথম দিকে কবিরাজের সেই লম্বা ঘরের কোনো একটা কামরায় মানে উনি ছিলেন আর কি। তো এই বাড়িটিতে তো আসলে অনেক মানুষ আসা যাওয়া করতো, তাই কে আসলো কে গেল এটা দেখার কোনো লোক ছিল না। আর সকলের জন্যই খাবার রান্না হতো। তো ইদ্রিস আলী সেটা খেয়েছেন, কোনো সমস্যা হচ্ছিল না। ওই বাড়িতে ইদ্রিস আলী থাকতেও কোনো সমস্যা হয়নি। তো এই বাড়িতে থেকে ইদ্রিস আলী প্রতিদিন কবিরাজের ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি দেখছেন, যে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের পদ্ধতি প্রয়োগ করেন। তো বেশ কয়েকদিনে কবিরাজের কার্যকলাপ দেখে তার ভালো লেগে গিয়েছিল। আর এই কবিরাজের কাছেই উনি কিছু শিখতে পারবেন এমন চিন্তা তার মাথায় ঢুকে যায়, কারণ সেই কবিরাজ আসলেই ভালো মানুষ ছিলেন। তো সেই কবিরাজের কাছ থেকে কিছু শেখার আশায় কবিরাজের কাছে গিয়ে তার সেই মনের আকুতির কথা জানায়। প্রথমবার এমন প্রস্তাব শুনে সেই কবিরাজ ইদ্রিস আলীকে কড়াকড়িভাবে না করে দিয়েছিলেন। এটি শুনে ইদ্রিস আলী মনে অনেক কষ্ট নিয়ে কবিরাজের ঘর থেকে বাইরে চলে আসেন। তবে ওই বাড়ি থেকে বের হয়ে যান নাই, বাড়ির আশেপাশেই ছিলেন। রাত হলে আবার ওই যে ঘর কবিরাজের ঘর সেটাতে আবার চলে আসেন। তো রাতের দিকে ইদ্রিস আলী যখন মন খারাপ করে বসেছিলেন, এমন সময় কবিরাজের সেই শিষ্য এসে ইদ্রিস আলীকে জানায় যে কবিরাজ তাকে ডাকছে। ইদ্রিস আলী কবিরাজের ঘরে গেলে কবিরাজ তাকে পাশে বসিয়ে বলতে থাকে যে তোর বাড়ি কোথায় রে বাবা, তুই কেন এই কাজগুলো শিখতে চাচ্ছিস? এই কাজ তো সবাইকে দিয়ে হয় না, বরং তুই তোর মা বাবার কাছে ফিরে যা। আর এগুলো করতেও তো দীর্ঘ সময় লাগে রে, আমার তো বয়স হয়েছে। এরপর ইদ্রিস আলী কবিরাজের প্রশ্নের সমস্ত উত্তর দেন, যে ওনার বাড়ি কোথায়, উনি মূলত মানুষের উপকারের জন্য বিদ্যাটি শিখতে চান, কিভাবে কিভাবে বিভিন্ন মানুষের কাছে উনি গিয়েছেন, তাদের এই এই বিষয় উনি দেখেছেন, তাদের এই ধরনের প্রস্তাবে উনি রাজি হন নাই, এই কথাগুলো উনি বলেন। কবিরাজ সব কথা শোনার পর খুব খুশি হয় ইদ্রিস আলীর উপরে। এরপর কবিরাজ ইদ্রিস আলীকে বলেন, তুই কিছুদিন থাক আমার বাড়িতে, দেখি তোকে আমি আমার মতামত জানাবো।
এই কয়েকদিনের মধ্যে ইদ্রিস আলীর চাল চলন, তার হাব ভাব এগুলো বোঝার চেষ্টা করেছিলেন। মূলত এই ইদ্রিস আলী যে ওই বাড়িতে আছেন, চুপে চুপে দেখছেন, এই বিষয়গুলো কবিরাজ অতটা নজর দিতে পারেন, কারণ তারও তো বয়স হয়েছিল আর অনেক লোকই তো আসতো ওখানে। কিন্তু এই কয়েকদিন তাকে খুব ভালো করে অবজার্ভ করেছিলেন কবিরাজ। তো এরপর কবিরাজ বুঝতে পারলেন যে এই ছেলেটি আসলেই ভালো। কবিরাজ ইদ্রিস আলীকে শিষ্য হিসাবে গ্রহণ করেন। তারপর থেকেই ইদ্রিস আলী তার কবিরাজি বিদ্যা অর্জন করতে শুরু করেন। আল্লাহর অশেষ রহমতে প্রবল ইচ্ছা শক্তির কারণে ইদ্রিস আলী খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই তার ওস্তাদের কাছ থেকে অল্প কিছু বছরের মধ্যেই অনেক কিছু শিখে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ। এমন করে কবিরাজের সাথে থাকতে থাকতে তিনি অনেক কম সময়ে বেশ বড় বড় বিদ্যা অর্জন করতে সক্ষম হন। মাঝে মাঝে এমন হতো, কোন একটা রুগী আসলে কবিরাজ উনি বসে থাকতেন আর ইদ্রিস আলীকে বলতেন যে বাবা তুই কাজটি করতো। তো এরকম হাতে কলমে অনেক কিছু শিখিয়েছিলেন সেই কবিরাজ ইদ্রিস আলীকে। এই কারণে মূলত অনেক কম সময়ে বেশ বড় বড় বিদ্যা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর তার এই একাগ্রতা দেখে এবং তার মানুষের প্রতি ভালোবাসা দেখে কবিরাজও তাকে অনেক ভালোবাসতেন। মূলত কবিরাজের তো অনেক বয়স হয়ে গিয়েছিল, তো কবিরাজ চিন্তা করেছিলেন ওনার যেহেতু কোনো সন্তানাদি নাই, উনি বিয়ে শাদী করেন নাই, তো তার এই বিদ্যাটা এমন কাউকে শিখিয়ে যেতে যারা সত্যিকার অর্থে ভালো মানুষ এবং মানুষের উপকারের জন্য এই বিদ্যাটা প্রয়োগ করবে, কখনোই লোভের বশবর্তী হয়ে কারো ক্ষতি করবে না। আর কবিরাজ বিশ্বাস করতেন যে এই কাজ যদি ভালো মানুষকে উনি শিখিয়ে যান, তাহলে এই ভালো কাজের বদৌলতে যে সওয়াব হবে, উনি কবরে বসেও সেই সওয়াব পেতে থাকবেন। কারণ ওর তো বয়স হয়ে গিয়েছিল, আগের মতো ওই রকম কাজ উনি করতে পারতেন না। আর তাছাড়া একটা হাদিসে বর্ণিত রয়েছে যে মানুষের মৃত্যুর পর 3টা জিনিস তার কবরে যেতে থাকে সদকায়ে জারিয়া হিসেবে। তার মধ্যে একটা হচ্ছে এমন কোন এলেম, যেই এলেম যদি কাউকে শিখিয়ে দেওয়া হয় তিনি সেই আমল করবেন, তার থেকে সওয়াব পাবেন, তার ভাগিদার যিনি শেখালেন তারও হতে থাকবে। আবার যিনি শিখলেন পরবর্তীতে তিনি যদি আরেকজনকে শেখান, যিনি আমল করলেন তিনিও সওয়াব পাবেন, যিনি শেখালেন তাকে আবার যিনি শিখিয়েছেন, এরকম করে সবাই সওয়াব পেতে থাকবে। মূলত এই উদ্দেশ্যেই কবিরাজ ভালো মানুষ খোঁজ করছিলেন। একজন শিষ্য পেয়ে গিয়েছিলেন, আরেকজন যেহেতু পেয়ে গেলেন, তো কবিরাজ এই জন্যই তাকে খুব ভালোবাসতেন। এভাবে প্রায় 12 থেকে 13টি বছর ইদ্রিস আলী কবিরাজের সাথে থেকে কাটিয়ে দেন। পরবর্তীতে কবিরাজ একদিন ইদ্রিস আলীকে ডেকে কিছু কথা বলেন। যে কবিরাজ বলছিলেন যে দেখ ইদ্রিস, আমার জানা সকল বিদ্যা ইতোমধ্যে তুই শিখে ফেলেছিস, তাই আমি চাই যে তুই তোর নিজ বাড়িতে গিয়ে এলাকার মানুষদের সেবা কর। এলাকার মানুষের তোর কিন্তু শেখানোর বা তোর তরফ থেকে কিছু দেওয়ার অনেক জিনিস আছে, তুই সেখানে গিয়ে মানুষের উপকার কর, কারণ তোর উপরে তাদের হক আছে। তুই যা, বাড়িতে যা, তোর মা বাবার কাছে ফেরত যা। তো ইদ্রিস আলী ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিজ বাড়িতে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন। ওস্তাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কবিরাজ ইদ্রিস আলীর প্রতি এতটাই খুশি ছিলেন যে কবিরাজের সাথে থাকা একজন নেককার শক্তিশালী জিনকে ইদ্রিস আলীকে উপহার দেন। এবং ওই জিনের আন্ডারেও আরো শক্তিশালী জিন ছিল, এবং সেই জিনকে বলে দেন যে আমার তো বয়স শেষ হয়ে গেছে, আমার পরে তোমার আনুগত্যের জায়গাটা ইদ্রিস আলী হবে। আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তুমি ইদ্রিস আলীর আনুগত্য করবা, এখন থেকে আনুগত্য করবা, তবে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তো জিনও প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ, আমি এখন থেকে ইদ্রিস আলীর আনুগত্য করব, আর ইদ্রিস আলী যদি কখনো কোনো অন্যায় কথা বলেও আমি সেটা শুনবো না, এই বিষয়েও কিন্তু ওয়াদা করিয়েছিলেন ওই কবিরাজ। তো এভাবেই ইদ্রিস আলীকে একটা শক্তিশালী জিনকে তার সাথে দিয়ে বিদায় দিয়েছিলেন। তো ইদ্রিস আলী যখন বাড়িতে ফেরত আসছেন, তখন তো মানুষজন তাকে চেনে না। ওই সময়ে তারা ধরেই নিয়েছিলেন যে ইদ্রিস আলী হয়তো মারা গেছে বা কোথাও হারিয়ে গেছে। দীর্ঘ প্রায় 12-13 বছর পর হঠাৎ একদিন ইদ্রিস আলী তার নিজ বাড়িতে এসে যখন হাজির হয়েছেন, লোকজন যখন চিনতে পারছিলেন না, পরে আস্তে আস্তে বুঝতে পেরেছিলেন। সবাই পরিচয়, মানে কিভাবে উনি কি করেছিলেন সবকিছু বলেন। তারপরে মানুষ চিনতে পারে তাকে, মানে তার পরিবারের সদস্যরা চিনতে পারে, কারণ উনি তো অল্প বয়সে চলে গিয়েছিলেন। এর মধ্যে উনি বড় হয়ে গেছেন না, 12 বছরে, তো অনেক 12-13 বছর অনেক বড় হয়ে গেছেন আর কি। এই জন্য চেহারার তো পরিবর্তন হয়েছে। তো বাড়িতে ফেরত আসার পর ইদ্রিস আলীর বাবা উনি চিন্তা করেন যে এই ছেলেটা আবার কোথায় চলে যায় কিনা, দ্রুত তাকে বিয়ে শাদী দিয়ে দিতে হবে, সংসারী করে দিতে হবে আর কি। তো উনি ইদ্রিস আলীকে দ্রুত বিয়ে করিয়ে দেন এবং আলাদা সংসার তৈরি করে দেন, আলাদা ঘরবাড়ি করে দেন। তো এরপর থেকে ইদ্রিস আলী তার কবিরাজি বিদ্যার যেই কলা কৌশলগুলো এলাকার ভেতরে উনি প্রয়োগ করতে থাকেন, ভৌতিক সমস্যার সমাধানে বা নির্ভুল সমাধানে ধীরে ধীরে অনেক সুনাম কুড়াতে উনি শুরু করেন। আশেপাশের এলাকাগুলোতে উনি বেশ পরিচিত একটা নাম হয়ে যান।
এরপর থেকে ইদ্রিস আলীর নাম ইদ্রিস আলী থেকে ইদ্রিস কবিরাজে রূপান্তরিত হয়ে যায়। মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আশেপাশের কয়েক এলাকার মানুষ ইদ্রিস কবিরাজের নাম শুনলেই তাকে খুব সহজেই চিনতে পারত। ইদ্রিস আলীর কাছে অনেক দূর দূরান্ত থেকেও রোগী আসতো চিকিৎসা নিতে। আবার দেখা যেত মাঝে মাঝে প্রয়োজন হলে এরকম রোগীর বাড়িতে গিয়ে উনি চিকিৎসা করতেন। আর আল্লাহর অশেষ রহমতে অধিকাংশ সমস্যাগুলো উনি সমাধান করতে সক্ষম হতেন। এই তো আমরা শুনলাম ইদ্রিস আলীর এই কবিরাজ হয়ে ওঠার গল্প। মূলত তার পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদের মুখেই ইদ্রিস আলীর এই ব্যাপারটা শোনা যায়। তবে উনি সিলেটের ঠিক কোন এলাকায় কোন কবিরাজের কাছে শিখেছিলেন এইগুলোর এত বিস্তারিত আসলে জানা যায় না, শুধু জানা যায় সিলেটের কোনো একটা জায়গা থেকে শিখেছিলেন আর কি। তো যাই হোক, ইদ্রিস আলীর জীবনী তো আমরা শুনলাম। একটা দীর্ঘ একটা পথ, প্রায় 12-13 বছরের একটা জার্নি আমরা মাত্র 12-13 মিনিটে আমরা শুনে ফেললাম। এবার আসি মূল ঘটনা। এতক্ষণ কিন্তু আমরা মূল ঘটনাতে আসিনি, কিন্তু মূল ঘটনাতে আসার আগে যে ব্যাপারগুলো জানার দরকার ছিল সেগুলো আমরা জানলাম, কারণ এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এই যে নানুদের যে বাড়িটা, মানে যেই নানু ঘটনাটি বলেছিলেন আর কি, তো নানুদের বাড়ির একটু বিবরণটা দিই। নানুদের বাড়িটি ছিল এমন একটি জায়গাতে যেটার চতুর্পাশেই ছিল চাষি জমি, মানে চাষের জমি ছিল। সেই বাড়ি থেকে আধা কিলোমিটার বা এর কিছুটা কম অথবা বেশি হতে পারে এমন দূরত্বে একটি খাল ছিল। এই খালটা আবার কি হয়েছে, কিছুটা পথ এগিয়ে গিয়ে একটা নদীর সাথে মিশেছে। সেই এলাকাটিতে বর্ষার সময় ভারী বৃষ্টিপাতের ফলে উঁচু জমিগুলোর পানি সেই খালে এসে পড়তো। এ কারণে খালটি পানিতে ভরে গিয়ে চারপাশের চাষের জমিগুলো একদম পানিতে ভরে যেত। নতুন পানি আসলে তখন চারদিকে পানিতে পরিপূর্ণ হয়ে থাকতো। যদিও বর্ষার এমন অধিক পানিতে নানুদের বাড়ির উঠোনে পানি উঠতো না, কারণ বাড়িটি ছিল চাষের জমিগুলো থেকে বেশ উঁচু একটি জায়গায় নির্মিত। পানি আসলে নানুদের বাড়ির আঙিনায় দাঁড়ালে পানি ব্যতীত অন্য কিছুই দেখা যেত না, শুধু হাতে গোনা দূরের কয়েকটি বসত ভিটা ছাড়া। আর সেই এলাকাটিতে তখনকার বাস্তবতায় তো এরকম ঘনবসতি ছিল না, এখন তো অনেক কিছু হয়ে গেছে আর কি। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব তখন অনেক দূরে দূরে ছিল আর কি। তো সেই এলাকাটিতে স্বাভাবিক অবস্থায় যখন পানি নেমে যেত আর কি, তখন ওই অঞ্চলের মানুষ চলাচলের জন্য একটি রাস্তা ব্যবহার করত, যেটি আবার চাষের জমি থেকে কিছুটা উঁচু একটি রাস্তা ছিল বা উঁচু জায়গায় ছিল আর কি। কিন্তু পানি উঠলে আবার সেই রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে যেত। তখন ওই অঞ্চলের মানুষের একমাত্র বাহন হয়ে যেত নৌকা। তো নানুদের বাড়িতে নানুর বাবা শুধু তার নানুর যে বাবা আর কি, আর ওনার স্ত্রী সন্তানাদি নিয়ে বসবাস করতো। ওনার ভাই যারা ছিলেন আর কি, বা ওনার মা বাবা আর একটা বাড়িতে থাকতো। তো তার বাবা আর কি আলাদা সবকিছু করে দিয়েছিলেন। আর ওনার অন্য ভাই বোনদের বসত বাড়ি ছিল একই গ্রামে, তবে কিছুটা বেশ মানে দূরে দূরে আর কি। তো এই জায়গাগুলো ইদ্রিস আলীর বাবা সবাইকে ভাগ করে দিয়েছিলেন। তাদের তো ওই সময় অনেক জায়গা জমি ছিল আর কি। তো বর্ষার সময় পানি যেহেতু বেড়ে যেত, তাই সকলের মতো নানুদের পরিবারের লোকজনদেরও চলাচলের জন্য নৌকা ব্যবহার করতে হতো। নৌকা ব্যবহার করেই সকল কাজকর্ম করতে হতো। বাজারে যাওয়া আসা থেকে সকল ধরনের যাতায়াত নৌকার মাধ্যমে করতে হতো। এই জন্য নানুদের দুটি নৌকা ছিল। একটি নৌকা বড়, যেটি করে 7-8 জন মানুষ ভালোভাবেই চলাচল করতে পারত। আরেকটি নৌকা আকারে কিছুটা ছোট, এটিতে 2 থেকে 3 জনের ধারণ ক্ষমতা ছিল। এটি মূলত ইদ্রিস আলী তার নিজের প্রয়োজনে বেশি ব্যবহার করতেন। সাল তখন 1940 থেকে 45। এই যে এখন আমরা আস্তে আস্তে মূল ঘটনার দিকে ঢুকে যাচ্ছি আর কি। মূল ঘটনা যে প্লটটা, সেটাতে আমরা এখন চলে আসছি। তো ওই সময় এতদিনে ইদ্রিস আলীর ঘরে 2 পুত্র সন্তান সহ নানুর জন্ম হয়েছে, মানে যেই নানু ঘটনাটি বলেছেন আর কি। তখন নানুর বয়স 8 কি 9 বছর হবে। নানু ছোট থেকেই দেখতে পেতেন যে তার বাবা অনেক পরিশ্রমী একজন মানুষ। এই যে ইদ্রিস আলী নিজের কিছু জমিতে চাষাবাসের কাজ করে জীবিকা নির্বাহ করতেন, আর পাশাপাশি মানুষের উপকার করার জন্য কবিরাজি কাজও করতেন। মানুষের কাছ থেকে উনি কোনো টাকা পয়সা নিতে চাইতেন না, উনি কৃষিকাজ করেই মূলত জীবিকা নির্বাহ করতে চাইতেন। মাঝে মাঝে অনেক মানুষ চিকিৎসার জন্য নানুদের বাড়িতে আসতেন আর কি। আবার অনেক সময় তো কবিরাজির কারণে অনেক দূরে দূরে ওনাকে যেতে হতো, কয়েকদিন পরে আবার আসতেন, এরকম ঘটনা ঘটতো। তো ঘটনাটি ঘটে কোনো এক বর্ষার মাঝামাঝি সময়ে। একদিন বিকালে নানু যখন তাদের বাড়ির উঠোনে খেলাধুলা করছেন, অমন সময় নানু দেখতে পান যে তাদের বাড়ির ঘাটে একটি নৌকা এসে ভেড়ে। তারপর নানু দেখতে পেলেন লিকলিকে দেহের একজন লোককে নিয়ে সেই লোকটির সাথে আরো 6 থেকে 7 জন পুরুষ মানুষ তাদের বাড়িতে এসে উপস্থিত হন। বাড়িতে সে সময় ইদ্রিস আলী না থাকায় তার স্ত্রী মানে নানুর মাকে লোকগুলো সালাম দিয়ে জানান যে তারা রংপুরের কোন একটা এলাকা থেকে এসেছেন। তো রংপুর কোথায় আর মুন্সিগঞ্জের বিক্রমপুর কোথায়,
অনেক দূরে। এখন এত দূর থেকে আসছেন, নিশ্চয়ই কোন একটা গুরুতর ব্যাপার হয়েছে। আর এই যে ইদ্রিস কবিরাজের কাজের কথা শুনেই মূলত ওই লোকগুলো অনেক আশা নিয়ে এখানে এসেছেন। তো কথাগুলো শুনে নানুর মা তাদেরকে উঠোনের এক কোণে পাটি বিছিয়ে কিছু সময় বসে অপেক্ষা করতে বলেন। অসুস্থ সেই লোকটিকে দেখে নানুর কাছে অনেক অদ্ভুত লাগে, কারণ লোকটি একেবারে লিকলিকে হয়ে গেছে, আর এক এক সময় এক এক ধরনের অঙ্গভঙ্গি করছে। একবার পুরুষের খুব পুরুষালী গম্ভীর কণ্ঠে কথা বলে, আবার কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠে কথা বলে, একদম পুরোপুরি মেয়েরা যেভাবে কথা বলে তাদের ভয়েস যেরকম হয় ওই রকম কথা বলে। আর এই লোকগুলো তো তাকে ধরে রাখার চেষ্টা করছেন আর কি। এইভাবে অনেকক্ষণ তারা বসে থাকেন। আর ওই সময় তো উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, আর বর্ষাকাল হওয়ায় আমরা তো নৌকা নিয়ে কোথাও গিয়েছিলেন, একটা জায়গা থেকে আর একটা জায়গার দূরত্ব বেশি ছিল, এত ঘনবসতি ছিল না। এই কারণে খোঁজ খবর পাঠানোর জন্য কোন লোককে ওনারাও পাঠাতে পারেননি তার খোঁজ খবর করার জন্য। তো এই যে ইদ্রিস আলী বাড়ি ফিরতে ফিরতে মাগরিবের আজান হয়ে যায়। ইদ্রিস আলী বাড়িতে এসে সেই লোকগুলোকে দেখতে পান। তখন নামাজের সময় হয়ে যাওয়াতে লোকগুলোকে তার সাথে নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। সেখান থেকে কিছু লোক ইদ্রিস আলীর সাথে নামাজের শরিক হন, আর কিছু লোক সেই অসুস্থ লোকটিকে ধরে বসে থাকে। নামাজ শেষে ইদ্রিস আলীকে লোকগুলো তার কাছে কেন এসেছে এই বিষয়টা জানালে আসলে ইদ্রিস আলী বলেন যে বিস্তারিত আমাকে শুনতে হবে, চলুন ঘরে গিয়ে বসি। তো ওনারা ঘরে গিয়ে বসেন। এর মধ্যে একজন লোক ডিটেলস বলতে শুরু করেন। এই যে অসুস্থ লোকটা, তার নাম হলো আব্দুর রহমান, আর যিনি কথা বলতে শুরু করেছেন তিনি হচ্ছেন এই আব্দুর রহমানের একমাত্র বড় ভাই। তো উনি বলেন যে এখন আব্দুর রহমানকে যে অবস্থায় দেখা যাচ্ছে, আজ থেকে 3 মাস আগে সে এমন ছিল না। এখন তো তার শরীরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মাস 3 আগেও আব্দুর রহমান খুবই সুস্বাস্থ্যের অধিকারী ছিল, আর এখন তো সে মৃত্যু পথযাত্রী। এই বলে তো আব্দুর রহমানের বড় ভাই কান্নাকাটি শুরু করে দেন। ইদ্রিস আলী তখন আব্দুর রহমানের বড় ভাইকে ধৈর্য ধারণ করতে বলেন এবং সমস্ত ঘটনা খুলে বলতে বলেন। আসলে কি হয়েছিল সেটা তো জানা প্রয়োজন। তো আব্দুর রহমানের বড় ভাই কিছুটা স্বাভাবিক হয়ে আবার বলতে শুরু করেন যে আব্দুর রহমান কর্মজীবনে এই গাছগাছালি কাটার কাজ করেন আর কি, এবং পাশাপাশি বাড়িতে কিছু গবাদি পশু লালন পালন করেন। নিজ এলাকায় বা আশেপাশে কারো গাছ কাটার প্রয়োজন হলে আব্দুর রহমানকে দিয়ে সেসব কাজ করিয়ে নেওয়া খুব ইজি ছিল আর কি, তার জন্য তো টাকা দিতেই হতো। তো একবার কি হয়, এই আব্দুর রহমানকে একটি গাছ কেটে দেওয়ার জন্য চুক্তি করতে হবে। এই চুক্তি করার জন্য একজন লোক আসে। তো এই যে লোকটা এসেছিলেন তাকেও এই আব্দুর রহমানের বড় ভাই চিনতেন, তাদেরই পাশের এলাকার একজন লোক, উনি বেশ অবস্থাশালী ব্যক্তি। তো লোকটি এসে আব্দুর রহমানকে বলেন যে তাদের বাড়িতে তো একটা ঘর উঠানোর প্রয়োজন, তার বাবা মারা যাওয়ার পর জায়গা জমি ভাগ বাটোয়ারা করা হয়ে গেছে, এখন যেই জায়গাটা পেয়েছেন সেখানে উনি একটা ঘর তৈরি করতে চান, বিশেষ করে ভিটা যেটা, কিন্তু ওখানে একটা বড় গাছ রয়েছে, এই গাছটি মূলত আব্দুর রহমানকে কেটে দিতে হবে। তো এই কাজটির বিনিময়ে আব্দুর রহমান যত টাকা চান ওই লোকটা নাকি দিতে প্রস্তুত। তো এই ধরনের প্রস্তাব শুনে আব্দুর রহমান প্রথমে একটু অবাকই হয়েছিলেন, চিন্তা করেছেন কি ব্যাপার, এই লোকটাকে পাগল নাকি, একটা গাছ কাটার বিনিময়ে আর কয় টাকাই দিবে। 1940 থেকে 45 সালের দিকে একটা গাছ কাটার জন্য কয় টাকা, কারণ ওই সময় কিন্তু 1 টাকায় অনেক কিছু পাওয়া যেত, সেখানে যত টাকা চাই তত টাকা দিবে। যখন এরকম চিন্তা করেছেন, এই জন্য তো একটু তো তার কাছে খটকা লেগেছেই, কোনো ঝামেলা টামেলা আছে নাকি। আবার পরে চিন্তা করেছেন যে এরকম একটা সুযোগ পাওয়া গেছে, যাই হোক লোকটা যেহেতু বলছে ঠিক আছে কাটবো, তা আব্দুর রহমান রাজি হয়ে যান। তো যখন কথাবার্তা শেষ হয়ে যায়, বায়নার টাকা হিসাবে ওই সময়ের বাস্তবতায় 30 টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছিলেন এবং বলেছিলেন যে আগামীকাল চলে আসবেন আপনার লোকজন সহ, আগামীকাল এসে গাছটা কেটে দিবেন। তো ওই সময় 30 টাকা মানে কয় বিঘা জমি কেনা সম্ভব, প্রিয় লিসেনার্স আপনারাই বুঝতে পারবেন নিশ্চয়ই। 1940 থেকে 45 সালে সেই ব্রিটিশ পিরিয়ডে যখন কড়ির যুগ ছিল, কড়ি দিয়ে চলতো, ওই সময় উনি ওই সময় যে প্রচলিত টাকা বা মুদ্রা সেটা ব্যবহার করেছিলেন, এবং 30 টাকা মানে অনেক টাকা ওই সময়ের বাস্তবতায়। তো যাই হোক, পরের দিন সকালে উঠেই আব্দুর রহমান কথা মতো সেই লোকটির দেওয়ার ঠিকানায় যান। সেখানে গেলে লোকটি আব্দুর রহমানকে নিয়ে বড় একটি পুরনো শেওড়া গাছের কাছে যান। তা আব্দুর রহমান সেই জায়গায় গিয়ে দেখতে পান যে শেওড়া গাছের চারপাশে আরো কয়েকটি গাছ কেটে রাখা আছে। কাটা গাছগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো কিছুদিন আগে হয়তো কাটা হয়েছে। এতগুলো গাছ কেটেছে, কিন্তু বাকি ছিল শুধুমাত্র এই মাঝের এই শেওড়া গাছটা। তো এই চিন্তার মাঝে এই গাছের মালিক জানা যে এই গাছটি অনেক পুরনো একটি গাছ, তার বাবাও এই গাছটির বয়স সম্পর্কে কিছু জানাতে পারেন নাই। তো এই গাছটি কাটার জন্য আগেও কয়েকজন লোক চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীতে কেন জানি তারা গাছটা কাটতে অস্বীকৃতি জানাতো। এই গাছের আশেপাশে নাকি অনেক সময় অনেক মানুষ অদ্ভুত
বিষয়বস্তু দেখে ভয়ও পেয়েছে। তাই এই গাছটি তারা কাটতে রাজি হন নাই। আর যেহেতু রাজি হন নাই, এই জন্যই আব্দুর রহমানকে এত টাকার একটা অফার করা হয়েছে, এটা সোজাসাপটা তারা জানিয়ে দেন। এই কথাগুলো শুনে আব্দুর রহমান তুচ্ছ তাচ্ছিল্যের সুরে লোকটিকে হেসে বলেন, সমস্যা নাই, আমি আপনার এই গাছটি কেটে দেব, দেখি আমার কাজে কে বাধা দেয়, কিন্তু এই কাজের জন্য আমাকে 200 টাকা দিতে হবে। লোকটি বললেন, তুমি কাটতে পারলে যত চেয়েছো তত টাকাই তোমাকে দেয়া হবে। কারণ ওই সময়ে 200 টাকা মানে 200 বিঘা জমি কেনা যাবে এমন একটা অবস্থা। কিন্তু ওই যে লোকের এত পরিমাণ জমি ছিল তার বাবার, এবং তারা যে ভাগে পেয়েছেন, যে দৃষ্টি সীমা যত দূর যায় খালি জমি আর জমি, তাদের এইরকম একটা অবস্থা, মানে এত জমি জমা ছিল তাদের। তো কথা হয়ে যায়, সে যেটা চেয়েছে সেটাই ওই গাছের মালিক দিবেন। এরপর আব্দুর রহমান গাছ কাটার টুকিটাকি জিনিস নিয়ে গাছের ডাল কাটার জন্য একদম গাছের উপরে মগডালে উঠে পড়েছেন। উপরে ওঠার পর আব্দুর রহমান একটি বিষয় দেখে অবাক হচ্ছিলেন। তো উনি দেখতে পান যে এলাকার অনেক মানুষজন গাছটির নিচে জমা হচ্ছে, আর তারা আব্দুর রহমানের কার্যক্রম দেখছে। আব্দুর রহমান এতে মনে মনে বেশ খুশি হন, এটা ভেবে যে এই গাছটি কাটলে মানুষজন তাকে অনেক সাহসী ভাববে। এই ভেবে যখন তার হাতে থাকা দা নিয়ে গাছের একটি ডালে কোপ বসিয়ে দেয়, এরপরই হঠাৎ করেই তার অনেক ঘুম আসতে থাকে, আর সে চোখেও ঝাপসা দেখতে থাকে। এই সময় গাছের এত উঁচু ডালে বসেই গাছটির সাথে পিঠ লাগিয়ে আব্দুর রহমান ঘুমিয়েও পড়ে। ঘুমের মাঝে আব্দুর রহমান একটি স্বপ্ন দেখতে পায়। আব্দুর রহমান স্বপ্নে দেখতে পান যে একটি খোলা প্রান্তরে উনি ঘুমিয়ে আছেন এবং ঘুম থেকে উঠলেন। তার আশেপাশে কয়েকটি অবয়ব সামনে আছে, দাঁড়িয়ে আছে আর কি। এই অবয়বগুলো তাকে গাছটি কাটার জন্য নিষেধ করছে এবং এইটাও বলছে যে নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা। অবয়বগুলো দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় কিছুটা লম্বা আকৃতির দেখা যাচ্ছিল, আর এগুলো মনে হচ্ছে খুব লিকলিকে আর কালো আলখেল্লা পরিহিত ছিল, তাদের চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছিল না। এইরকম একটি সময় আব্দুর রহমানের ঘুম ভাঙে গাছের নিচে থাকা মানুষের চেঁচামেচিতে। তো উনি চোখ মেলে দেখতে পান যে নিচের মানুষগুলো তাকে ডাকাডাকি করছে। উনি চিন্তা করেন হয়তো বা কিছু সময়ের জন্য তার একটা তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসছিল, আর এটা তো একটা নিছক স্বপ্নই বা মনের ভুল ভেবে উনি এটা উড়িয়ে দেন। আবার উনি কাজ শুরু করে দেন। এরপর এক এক করে গাছের ডাল কাটতে কাটতে আনুমানিক ঘন্টা 2-এর মধ্যে উনি গাছটাও পুরোপুরি কেটে ফেলেন, আর কোনো সমস্যাও হয় না। এরপর তো আব্দুর রহমান গাছটির মালিকের কাছে তার পারিশ্রমিক চাইলে গাছটির মালিক খুশি হয়ে আব্দুর রহমানকে 200 টাকারও কিছু বেশি দিয়ে দেয়। আব্দুর রহমান বেশ অবাকই হয়েছিলেন, কারণ ওই সময়ের বাস্তবতায় 200 টাকা এটা কল্পনাতীত ছিল। ধরুন যে কেউ একজন 20 টাকার রিক্সা ভাড়া মিটালো, 20 টাকা দিয়ে মেটানোর পর যদি 20 লক্ষ টাকা দেওয়া হয় তখন বিষয়টা কেমন হবে? নিশ্চয় এটা অনেক কিছু, নিঃসন্দেহে এটা অনেক কিছুই। ওই সময়ের বাস্তবতার বিষয়টা এরকমই ছিল। 200 টাকা মানে অনেক টাকা। একটা নিছক গাছ কাটার বিনিময়ে 200 টাকা, এটা তো ওনাকে অবাক করেছিল। আর ওই লোকটা কেন 200 টাকা দিল? এই 200 টাকা দিয়ে তো উনি অনেক কিছু করতে পারতেন। এই 200 টাকা দিয়ে না হলেও 2000 লোক নিয়ে এসে গাছটি কাটাতে পারতেন। তা না করে ওনাকে দিয়ে গাছটি কাটালেন, এত টাকা। যাই হোক, আব্দুর রহমান খুশি হয়ে যান। উনি টাকা নিয়ে খুশি মনে বাড়িতে চলেও আসেন। চিন্তা করেন যে এবার আরো কিছু জায়গা জমি কিনবেন, বাড়িটা আরো সুন্দর করে পাকাপোক্ত করে তুলবেন। তো বাড়িতে আসার পর উনি রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমের মাঝে উনি স্বপ্ন দেখেন। স্বপ্নে সেই অবয়বগুলোকে আবারও উনি দেখতে পান। ওই অবয়বগুলোকে দেখে মনে হচ্ছিল সেগুলো অনেক রাগান্বিত হয়ে আছে। অবয়বগুলোর চেহারা এবার আর আগের মতো অস্পষ্ট না। আব্দুর রহমান এবার বেশ স্পষ্টভাবে সেইগুলোকে দেখতে পান। কি ভয়ঙ্কর তাদের চেহারা! তাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে মুখের চামড়াগুলো একদম শুকিয়ে গেছে। ওই যে মমি করার পর যেরকম চেহারা হয় না, একদম শুকিয়ে যায়, ওই রকম আর কি। নাকের জায়গায় শুধু দুটো বড় বড় ছিদ্র, ঠোঁট বলতে কিছু নেই, একেবারে দাঁতের মাড়ি সহ সুচালো দাঁতগুলো সরাসরি দেখা যাচ্ছে। দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চোখের কোটরে মনে হচ্ছে জ্বলন্ত দুটি কয়লা জ্বলছে। স্বপ্নের মধ্যেই আব্দুর রহমানকে উদ্দেশ্য করে ওই অবয়বগুলো একই সুরে বলতে থাকে, সবাই একসাথে, তোকে এত নিষেধের পরেও আজকে তুই যে কাজটি করে এসেছিস, এর ফল তোকে ভোগ করতে হবে। তোর বংশকে আমরা নির্বংশ করে দিব। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে আব্দুর রহমানের ঘুম ভেঙে যায়। ভয়ে সে হন্তদন্ত হয়ে বিছানায় উঠে বসে। আব্দুর রহমানের স্ত্রী তার পাশেই শুয়েছিল। তখন উনিও আব্দুর রহমানকে জিজ্ঞেস করেন, কি হয়েছে, খারাপ কিছু দেখেছো কিনা? উত্তর আব্দুর রহমান শুধু বলেন যে তেমন কিছু না, খারাপ একটি স্বপ্ন দেখেছি। তখন আব্দুর রহমানের স্ত্রী আব্দুর রহমানকে বলেন, ও তেমন কিছু না, দোয়া দুরুদ পরে ঘুমিয়ে যাও। আব্দুর রহমানও দোয়া দুরুদ পরে আবার শুয়ে পড়েন। শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যে আব্দুর রহমানের আবারও ঘুমের যে ভাবটা এটা চলে আসে। এমন সময় হঠাৎ করে
খাটের নিচ থেকে গোঙানোর মতো একটা আওয়াজ হতে থাকে। এই আওয়াজটা ওনার স্ত্রী শোনেন নাই, উনি শোনেন। তো এটার পর তো ওনার আবারও ঘুম ভেঙে যায়। খাটের নিচে কি আছে এটা দেখার জন্য যখনই উনি তার মাথাটি ঝুঁকিয়েছেন নিচ দিকে, মানে উকি দিয়েছেন, তৎক্ষণাৎ উনি ভয়ে আটকে ওঠেন। উনি উকি দেওয়ার পর দেখতে পান যে খাটের ওই পাশ থেকে তার মুখের সামনে স্বপ্নে দেখা সেই অবয়বগুলোর একটি অবয়ব সামনে চলে এসেছে। এই দৃশ্য দেখার পর প্রচন্ড রকমের ভয় উনি পেয়েছেন। এক লাফ দিয়ে খাটের উপরে দাঁড়িয়ে যান। তার স্ত্রী স্বামীর এই অবস্থা দেখে, মানে ওরা তো ঘুম ভেঙে গেছে এই অবস্থার কারণে, কিন্তু তার স্বামী ভাই দাঁড়িয়ে আছে, উনি কিছু বুঝতে না পেরে তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু আব্দুর রহমান উল্টোপাল্টা কথাবার্তা বলতে শুরু করেন। তো আব্দুর রহমানের কথার ধরন ছিল কিছুটা এরকম যে, আমাকে ওরা মেরে ফেলবে রে, নিয়ে যাবে, বাঁচাও, আমাকে বাঁচাও। ভয়ে কাঁপতে থাকেন উনি। এভাবে কোন রকমে সেই রাত্রি পার হলে সকালবেলা আব্দুর রহমানের স্ত্রী, এই যে আব্দুর রহমানের যিনি বড় ভাই, তাকে ডেকে রাতের সমস্ত বিষয় খুলে বলেন। এবং আব্দুর রহমানকে দেখতে যখন উনি যান, এরপর উনি দেখতে পান আব্দুর রহমান ঘরের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তার শরীরে প্রচন্ড জ্বর, আর জ্বরের কারণে মুখে প্রলাপ বকছে। এরপর উনি যখন আব্দুর রহমানকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তখন আব্দুর রহমান তার সাথে ঘটে যাওয়া একদম শুরু থেকে শেষ অবধি আব্দুর রহমানের বড় ভাইকে খুলে বলেন। সব কথা শোনার পর আব্দুর রহমানের বড় ভাই বুঝতে পারেন যে এটি অবশ্যই কোনো ভৌতিক সমস্যা। তাই সেদিন একজন কবিরাজকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। কবিরাজ আব্দুর রহমানকে দেখেই ভয়ে কেঁপে উঠে জানায় যে, আমি এক্ষুনি এখান থেকে বিদায় নিচ্ছি। কোনো ধরনের কোনো কথাবার্তা ছাড়াই কবিরাজ একরকম দৌড় দিয়েই ওই বাড়ি থেকে বের হয়ে চলে যায়। মানে কাজ করবে কি করবে না সেটা তো অনেক পরের কথা, মানে ওখান থেকে দৌড়ে পালাতে পারলে যেন উনি বাঁচেন। কথা বলার মতো সময়ও তাদের সাথে তার কথা বলার সময়ও নাই, এমন একটা অবস্থা। এরপর 3টি মাস এমন করে চলে যায়। কত কবিরাজ, হুজুর, ডাক্তার দেখানো হয়েছে তার ঠিক নাই, কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি। আর অস্বাভাবিক ভাবে সেই দিনের পর থেকে অল্প কিছুদিনের মধ্যেই আব্দুর রহমানের শরীর শুকিয়ে যেতে শুরু করে এবং ওর শরীরের যে রংটা ফ্যাকাশে হতে শুরু করে, আর পাগলের মতো আচরণ শুরু করছে। আর ওই এলাকার একজনের কাছে, মানে তিনি আবার এই এলাকার জামাই, তার মুখে এই ইদ্রিস কবিরাজের নাম শুনে ওনারা সেই রংপুর থেকে এখানে এসেছেন। তো এই জিনিসগুলো বলেন এবং আব্দুর রহমানের বড় ভাই বলেন যে, দেখেন আমার ভাইটার জন্য কিছু করতে পারেন কিনা, অনুরোধ করেন আর কি, যেহেতু এত দূর থেকে আসছেন। এদিকে ইদ্রিস কবিরাজ আব্দুর রহমানকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলেন যে এই রোগীর সমস্যাটা সমাধান করা মোটেও সহজ কাজ হবে না। এরপর ইদ্রিস কবিরাজ তার চেষ্টা শুরু করেন। আব্দুর রহমানের বড় ভাই কথাগুলো যখন বলেছিলেন, তখন কিন্তু ইদ্রিস কবিরাজ আব্দুর রহমানের দিকে খুব ভালোভাবে খেয়াল করেছিলেন। ইদ্রিস কবিরাজ বুঝতে পেরেছিলেন যে এই আব্দুর রহমানের উপর একটি না, বরং একাধিক জিনে প্রভাব রয়েছে। প্রথমে কবিরাজ আব্দুর রহমানের একটি আঙ্গুল চেপে ধরেন এবং বিড়বিড় করে পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে থাকেন। কিন্তু মনে হচ্ছিল কবিরাজের চেষ্টাটা বৃথা, কারণ সেখানে কোনো জিন হাজির হচ্ছিল না। এভাবেই অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর একটি জিন অবশেষে হাজির হয়। জিনটি এসে আব্দুর রহমানের শরীর ব্যবহার করে কবিরাজকে বলতে থাকে, এই বেটা কবিরাজ, তুই আমাকে ডাকার সাহস পেলি কোথা থেকে? আমরা কারো ডাকে সাড়া দিই না, কিন্তু তুই আসতে বাধ্য করলি, কাজটি কিন্তু মোটেও ভালো হলো না। ইদ্রিস কবিরাজ নরম সুরে বলল, আপনি কে? কেন আপনি এই লোকটাকে এত কষ্ট দিচ্ছেন? তো এই কথাগুলো বলার মাঝেই আব্দুর রহমানের শরীরে আরো জিন এসে হাজির হয়। এভাবে 5টি জিন আব্দুর রহমানের শরীরে হাজির হয়। তারা এসে কবিরাজকে অনেক কথা শোনাতে থাকে। জিনগুলো কবিরাজকে অনবরত ভয় দেখাতে থাকে তাদের কথার মাধ্যম দিয়ে, আর বলতে থাকে যে, ভালো চাস তো আমাদের কাজের মধ্যে থেকে তুই সরে যা, তোর কোনো ক্ষতি আমরা করতে চাচ্ছি না। ইদ্রিস কবিরাজ জিনগুলোকে প্রশ্ন করে, আচ্ছা আপনারা শুধু এইটা বলেন যে কেন এই লোকটির সাথে এমন করছেন? তখন একটি জিন বলতে শুরু করে, আমরা মারিদ সম্প্রদায়ের জিন, আমরা মোট 5 জন। আমরা অনেক আগে থেকেই ওই শেওড়া গাছটিতে ছিলাম। সেইখানে আমরা কোনো মানুষকে বিনা কারণে দেখাও দিতাম না, কাউকে ভয়ও দেখাতাম না, কারো ক্ষতিও করতাম না। ওই গাছটিতে থাকার জন্য গাছটির মালিকের পূর্বপুরুষদের সাথে অনেক আগেই আমরা একটা চুক্তি করেছিলাম। এইভাবেই সেখানে আমরা ছিলাম বহু বছর। এই গাছের মালিকের পূর্বপুরুষরা কখনো কাটার কথা চিন্তাও করতো না, আর যদি কেউ এই গাছটি কাটতেও আসতো তাদেরকে আমরা আমাদের মতো করে নিষেধ করে দিলে লোকগুলো চলে যেত। কিন্তু এই আব্দুর রহমানকে আমরা নিষেধ করা সত্ত্বেও সে আমাদের বাসস্থান নষ্ট করে দিয়েছে। তাকে তো আমরা এত সহজে ছেড়ে দেব না, তার মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না।
আমরা চাইলে অনেক আগে ওকে মেরে ফেলতে পারতাম, কিন্তু ওকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো, আর গাছটির মালিককেও ছেড়ে দিব না, তাকেও এই গাছ কাটার ফল ভোগ করতে হবে। তো ইদ্রিস কবিরাজ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বললেন, আমরা তো মানুষ, আমরা আপনাদের অনেক বিষয় বুঝতে পারি না, আর আব্দুর রহমান তো ভুল করে ফেলছে, তাকে আপনারা মাফ করে দেন, আর আপনারা চাইলে অন্য একটি বাসস্থান আমি ঠিক করে দিতে পারি। তখন আব্দুর রহমানের শরীর থেকে এই জিনগুলো বলে ওঠে, আমরা আব্দুর রহমানকে মাফও করব না, আর কোনো কিছু নেবেও না তোদের কাছ থেকে। এটার একটাই সমাধান, আব্দুর রহমানের মৃত্যু, মৃত্যুই ওর মাফ। কবিরাজ এই জিনগুলোর কাছে অনেক অনুনয় করে বলতে থাকে যে আপনারা কি দিলে ওর কাছ থেকে চলে যাবেন, এরকম অনেক কিছু বলেন আর কি। এরপর আব্দুর রহমানের ভেতর থেকে ওই জিনগুলো বলে ওঠে, আরে কোনো কিছুর জন্য আসলে তো অনেক আগেই আমরা সেগুলো নিয়ে চলে যেতাম। আরে বেটা কবিরাজ, তোকে বলছি তুই এই বিষয়ের মধ্যে আসিস না, আমাদের কাজে বাধা দেওয়ার দুঃসাহস করিস না, এর ফল কিন্তু তোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। কথাবার্তার ধরন শুনে ইদ্রিস কবিরাজ বুঝতে পারেন যে এদেরকে ভালোভাবে কথা বললে কাজ হবে না, এরা কথা শোনার পাত্র না। তখন কবিরাজ রাগান্বিত হয়ে বলে ওঠেন, ভালো চাস তো চলে যা, না হলে আমি বাধ্য হব তোদেরকে শায়েস্তা করতে। কিন্তু জিনগুলো তাদের আগের কথায় অটল থাকে। এরপর কবিরাজ তার নিজের মতো করে একা একা কথা বলতে শুরু করেন। কবিরাজ মূলত তাকে সাহায্যকারী একটি শক্তিশালী জিনকে আহ্বান করেছিলেন, মূলত তার সাথে কথা বলছিলেন বা পরামর্শ করছিলেন যে কি করা যায়, কি করলে এগুলোকে তাড়ানো যাবে। বেশ কিছুক্ষণ পর কবিরাজ একটা কৌশল অবলম্বন করেন। একজনকে বলেন যে আমার মুরগির খোপ থেকে একটা মুরগি ধরে আনতো, মূলত একটা মোরগ ধরে নিয়ে আসা হয়েছিল আর কি মুরগির খোপ থেকে। তো একটা মোরগ ধরে নিয়ে আসা হয়, ওই মোরগটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় জবাই করা হয়। তো এই কাজটার মাধ্যমে ওই জিনগুলো বোকা হয়ে যায়, তারা ভেবে নেয় যে আব্দুর রহমানের কোনো ক্ষতি তারা আর করতে পারবে না, আর এই মোরগটাকে জবাই করার মাধ্যমে তাদের অনেক শক্তি শেষ হয়ে যাবে, যদিও বা তারা জানে মারা যাবে না, কিন্তু শেষ হয়ে যাবে। আর এইটা শেষ ইতোমধ্যে হয়েও গেছে, এটা মনে করেছে ওই জিনগুলো। এই জিনগুলো তখনকার মতো চলে যায় আব্দুর রহমানের শরীর থেকে। চলে যাওয়ার পর দীর্ঘ 3 মাস পর প্রথম নিজের কণ্ঠে নাকি আব্দুর রহমান কথা বলে। প্রথমেই বলতে থাকে, আমাকে একটু পানি খেতে দাও। এরপর পানি সহ অন্যান্য খাবার দাবার খাওয়ানো হয়। তো আব্দুর রহমানকে সুস্থ দেখে আব্দুর রহমানের বড় ভাই আবেগে কান্নাকাটি শুরু করে দেন এবং ইদ্রিস কবিরাজের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই রাত্রে সকল কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ইদ্রিস কবিরাজ রংপুর থেকে আসা সকল লোকদের ইদ্রিস কবিরাজের বাড়িতে থেকে যেতে বলেন। সেই রাত্রে তারা ইদ্রিস কবিরাজের বাড়িতেই থাকেন। পরের দিন সকালবেলা তাদের নিজ বাড়িতে যাওয়ার সময় ইদ্রিস কবিরাজকে টাকা দিতে চাইলে ইদ্রিস কবিরাজ কোনো টাকা পয়সা নেন না, বরং খুশি হয়ে তাদেরকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে বলেন। তারা চলে যাওয়ার সময় কবিরাজকে তারা কবিরাজের কাছ থেকে কিছু পানি পড়া নিয়েছিলেন। কবিরাজ পানি পড়া দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন যে সাধারণ পানির সাথে মিশিয়ে 3 বেলা করে 7 দিন খাওয়াতে এবং 7 দিন এই পানিতে গোসল করাতে, গোসলের পানির সাথে মিক্স করে আর কি। এরপর তারা চলে যান আর কি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কিন্তু এখানে শেষ না, আরো অনেক আছে। সেই লোকগুলো চলে যাওয়ার পর ইদ্রিস কবিরাজ তার দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এইভাবে কেটে যায় আরো একটি মাস। 1 মাস পর হঠাৎ একদিন সকালে আব্দুর রহমানের বড় ভাই ইদ্রিস কবিরাজের বাড়িতে এসে হাজির। কবিরাজ এমন সময় আব্দুর রহমানের বড় ভাইকে দেখে কিছুটা অবাক হন। এরপর কবিরাজ জিজ্ঞেস করেন, কিছু কি হয়েছে? আব্দুর রহমানের বড় ভাই বলতে থাকেন, অনেক কিছুই নাকি হয়ে গেছে। এখন আব্দুর রহমানের অবস্থা আগের থেকেও আরো বেশি খারাপ। এটি শুনে কবিরাজ সাহেব আব্দুর রহমানের বড় ভাইকে ঘরে নিয়ে বসিয়ে সবকিছু খুলে বলতে বলেন। আব্দুর রহমানের ভাই বলতে শুরু করেন যে ওনার কাছ থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পর আব্দুর রহমানের অবস্থা খুব ভালোই ছিল, আর এই ভালো থাকাটা ছিল খুবই অল্প সময়ের জন্য। 20 থেকে 25 দিনের মতো আব্দুর রহমান ভালো থাকলেও আজ 5 থেকে 7 দিন যাবত আব্দুর রহমান মোটেও ভালো নেই। আগের মতোই সেই অবস্থা আবার শুরু হয়ে গেছে। শুধু তাই না, এখন অনেক সময় আব্দুর রহমান তার নিজের শরীরের বিভিন্ন অংশে সে নিজেই আঘাত করে, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে, চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, আরো নিজের যত প্রকারে ক্ষতি করা যায় সেটা চেষ্টা করে। এমন কাজ করতে থাকলে কতক্ষণ আর তাকে বাধা দিয়ে রাখা সম্ভব? একসময় বড় কিছু করে ফেলবে। কবিরাজ এই কথাগুলো শুনে বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ ইতোপূর্বে তিনি যাদেরকে চিকিৎসা করেছেন পুনরায় সেই রোগীগুলোর উপর আবার কোনো সমস্যা দেখা দিয়েছে এমনটি হয়নি। তারপর কবিরাজ আব্দুর রহমানের বড় ভাইকে বলেন,
আজকে রওনা দিলে তো আজকে আর আপনাদের বাড়িতে পৌঁছাতে পারবো না, রংপুর তো অনেক দূরে এখান থেকে, তাই আপনি আমার বাড়িতেই থেকে যান। কালকে বরং আমি সহ আপনাকে সাথে নিয়ে রওনা দিব, আপনার বাড়িতে যাব। আমিও দেখতে চাই আসলে মূল সমস্যাটা কোথায়। তো উক্ত কথায় আব্দুর রহমানের বড় ভাই রাজি হন এবং সেই দিনের মতো কবিরাজের বাড়িতে উনি থেকে যান। পরের দিন খুব ভোরে এই ইদ্রিস কবিরাজ এবং আব্দুর রহমানের বড় ভাই রংপুরের উদ্দেশ্যে রওনা হন। আগের দিনে যাতায়াতের দুরবস্থার কারণে তাদের পৌঁছাতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 2 দিনের মতো সময় লেগেছিল। আব্দুর রহমানের বাড়িতে পৌঁছাতে মানে যখন পৌঁছেছেন আর কি, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। তো বাড়িতে পৌঁছে কবিরাজ আব্দুর রহমানকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। কবিরাজ দেখতে পান যে কবিরাজকে দেখে আব্দুর রহমান রাগান্বিত হয়ে গালিগালাজ শুরু করেছে। এরপর কবিরাজ আব্দুর রহমানের বড় ভাইকে ডেকে নিয়ে বলেন যে আজকে এশার নামাজের পর আমি আবার বসবো, আপনি আমাকে কিছু জিনিসপত্র জোগাড় করে দেন। কবিরাজ আব্দুর রহমানের বড় ভাইকে একটি কাচের বোতল, 7 ঘাটের পানি এইগুলো সংগ্রহ করতে বলেন। তো কবিরাজের কথা মতো সেই দিনেই সব জোগাড় হয়ে যায়। এশার আজান হয়ে গেলে কবিরাজ নামাজ পড়ার জন্য পার্শ্ববর্তী কোনো একটা মসজিদে যান। সে সময় আব্দুর রহমান হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মানে ওই দুষ্টু জিনগুলো আব্দুর রহমানের শরীর ছেড়ে চলে গেছে। এরপর কবিরাজ বাড়িতে ফিরে আব্দুর রহমানকে কবিরাজের সামনে বসিয়ে আবার তার কবিরাজি বিদ্যা প্রয়োগ করতে শুরু করেন। এবার অনেক চেষ্টা করার পরও সেই জিনগুলো কবিরাজের ডাকে কোনো সাড়া দিচ্ছিল না। এভাবেই চেষ্টার পর চেষ্টা, মাঝে মাঝে মানে এমন পর্যায়ে চলে যাচ্ছিল যে ইদ্রিস কবিরাজের শরীর আর কুলাচ্ছিল না। এরকম করতে করতে গভীর রাত্রে হঠাৎ সেই জিনগুলোর মধ্যে একটি জিন আসে, আর একই রকম ভাবে একটা আসার পর অন্য সবগুলো একে একে হাজির হয়। ইদ্রিস কবিরাজ আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এই জিনগুলোকে ছাড়া রাখা যাবে না, এরা এমন সমস্যা বারবারই সৃষ্টি করবে, তাই এদেরকে বোতলবন্দি করতেই হবে। যাই হোক, জিনগুলো এসে রাগান্বিত হয়ে কবিরাজকে বলতে থাকে, তুই আমাদের আগেরবার নানা কৌশল করে বোকা বানিয়ে আব্দুর রহমানের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলি, আবারও তুই আমাদের কাছে বাধা সৃষ্টি করতে এসেছিস। তোকে এইবার আবারও সুযোগ দিচ্ছি, ভালোই ভালো এখান থেকে চলে যা, নইলে তোর বংশকে কিন্তু নির্বংশ করে দিব। তো এই ধরনের কথার প্রেক্ষিতে ইদ্রিস কবিরাজ সেই জিনদেরকে উদ্দেশ্য করে বলেন, তোরা কি ভেবেছিস তোদের কাছে কি আমি অনুরোধ করতে আসছি যে ওকে ছেড়ে যা এই অনুরোধ করব না? তোদেরকে কিন্তু আর ছাড়তে আসি নাই, কারণ তোরা ছাড়া থাকলে এরকম সমস্যা আবারও তৈরি করবি, আর আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। এরপর কবিরাজ ওই যে আগে থেকে সংগ্রহ করে রাখা 7 ঘাটের পানি একটি বোতলে ঢেলে দোয়া পড়তে থাকেন। অন্য আর একটা বোতলে ঢালতে হয়েছিল আর কি। তারপর সেই বোতলটি আব্দুর রহমানের মাথার নিচে ধরে রেখেছিলেন। আব্দুর রহমান তো বসা ছিল, তার মাথার নিচে বলতে থুতনির ওইখানটাতে রেখেছিলেন, আর আব্দুর রহমানের মাথাটা ধরে নিচু করে বোতলটি একটু কাছে নিয়ে রাখেন। এরপর কবিরাজের সাথে আনা একটি লাল কাপড় দিয়ে আব্দুর রহমানের মাথাটি ঢেকে দেয়া হয়। কবিরাজ বিভিন্ন সূরা পাঠ করতে থাকেন এবং কবিরাজ তার সাথে থাকা শক্তিশালী কয়েকজন জিনের সাহায্যে কিছু সময়ের মধ্যেই সেই দুষ্টু জিনগুলোকে বোতল বন্দি করতে আল্লাহর রহমতে সক্ষম হন। এই কাজটির পর কবিরাজের সাথে থাকা একটি ভালো জিন কবিরাজকে জানায় যে এই মারিদ জিনেরা অনেক শক্তিশালী হয়ে থাকলেও আল্লাহর কালামের কাছে সেই সবকিছুই তুচ্ছ। কিন্তু এইখানে 4টা জিন বন্দি করা গেছে, আর একটা জিন যে কোনো ভাবেই হোক কৌশলে এখান থেকে পালিয়েছে এবং সে অনেক দূরে গোপন একটি স্থানে আশ্রয় নিয়েছে। তাই এই কবিরাজের সাথে থাকা জিনেরা ওই জিনটাকে খুঁজে পাচ্ছে না, তাকে ধরতেও পারছে না। তখন ইদ্রিস কবিরাজ চিন্তা করেন যে একটি জিন কি আর করতে পারবে, 4টাকে তো ধরেছি। তারপর ইদ্রিস কবিরাজ ওই বাড়ির লোকদেরকে বলে, আলহামদুলিল্লাহ সব সমস্যা চিরদিনের মতো সমাধান হয়ে গেছে। আমি আমার সাথে থাকা পরহেজগার কয়েকজন জিনের মাধ্যমে দুষ্ট জিনগুলোকে আটক করতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আশা করি। সেই রাতের মতো সবকিছু শেষ করে পরের দিন ওই বাড়িটা খুব ভালো করে বন্ধ করে দেওয়া হয় এবং পরে ইদ্রিস কবিরাজ চলে আসার সময় বাড়ির লোকজন তাকে বেশ কিছু টাকা দিতে চাইলে উনি যাতায়াতের জন্য অল্প কিছু টাকা গ্রহণ করেন আর সেই বোতলটি সাথে করে নিয়ে চলে আসেন। ইদ্রিস কবিরাজ তার নিজ বাড়িতে এসে ওই বোতলটি বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গায় পুঁতে রাখেন। এখনো কিন্তু ঘটনা শেষ না, চলুন এইবার জানি যে এই পর্যায়ে কি হয়েছিল। তো দ্বিতীয়বারের মতো কবিরাজের চিকিৎসার পর আব্দুর রহমানের সাথে নতুন করে কোনো সমস্যা শুরু হয়নি বলে উনি খোঁজ খবর নিয়েছিলেন ওনার জিনদের মাধ্যম দিয়ে, কারণ তখন তো চাইলেও আর আব্দুর রহমানের সাথে কি হয়েছে এটা খুব ইজিলি জানা সম্ভব ছিল না। সমস্যা যেটা হলো সেটা হলো কবিরাজের সাথে কিছু সমস্যা শুরু হলো, মানে ইদ্রিস কবিরাজের সাথে।
একদিন রাত্রে কবিরাজ ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে পান, আর সেই স্বপ্নের মধ্যে তিনি একটি অবয়বকে দেখতে পান। অবয়বটি কবিরাজকে বলতে থাকে, তুই অনেক বড় একটি দুঃসাহস দেখিয়ে ফেলেছিস, আমার 4 সঙ্গীকে তুই বন্দী করেছিস, এজন্য আব্দুর রহমানকে ছেড়ে দিলেও তোকে কিন্তু আমি ছাড়বো না। ওই স্বপ্নের মধ্যেই ইদ্রিস কবিরাজও ওই অবয়বটিকে বলতে থাকে, তুই যা পারিস করে নিস। অবয়বটি বলে, তোর সাথে ওই জিনদের দিয়ে তুই তোর ক্ষমতা দেখাচ্ছিস, মনে রাখিস ওরা কিন্তু সবসময় তোর সাথে থাকে না, খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে আমার, প্রস্তুত থাকিস। সকালে কবিরাজের স্বপ্নের কথাটি মাথায় আসলেও বিষয়টিকে তেমন একটা পাত্তা দেন না, কারণ এই ধরনের কাজ তো তাকে রেগুলারই করতে হয়, আর স্বপ্নের মধ্যে এই দুষ্ট জিনেরা এসে হুমকি দামকি দেবে, এটাই স্বাভাবিক। তবে উনি মাঝে মাঝেই ওই একটা মারিদ জিনকে ধরার বা তাকে খোঁজার চেষ্টা কিন্তু করেছেন, কিন্তু প্রতিবারই ইদ্রিস কবিরাজ ব্যর্থ হতেন। এর কিছুদিন পরের কথা, অন্য একটি রোগীর চিকিৎসার প্রয়োজনে ইদ্রিস কবিরাজ তার নৌকা নিয়ে তাদের পাশের এলাকায় যান, একটি রোগীর বাড়িতে। সেই রাতে সেইখানে সব কাজ শেষে যখন উনি ফিরছিলেন তখন বেশ রাত হয়ে যায়। কবিরাজ রাতেই তার বাড়িতে ফেরার কথা জানালে সেই বাড়ির মানুষ কবিরাজকে যেতে মানা করে, মানে যেই বাড়িতে উনি গিয়েছিলেন আর কি, বলেছেন যে আমি চলে যাচ্ছি বাড়িতে। তো ওই বাড়ির লোকজন তো মানা করছে যে না, এতটুকু রাত আর বাকি আছে, থেকে যান না, সকালে যান, ফজরের আজান হয়ে গেলে নামাজটা পড়ে একটু নাস্তা করে তারপর যান। কিন্তু উনি বললেন যে না, ওনার স্ত্রী তখন 9 মাসের গর্ভবতী ছিলেন, যার কারণে তার রাত্রে বাইরে থাকাটা ঠিক হবে না। এটা যখন জানান তখন ওই বাড়ির লোকজন আর কিছু বলেন নাই, আসলেই তো তাই, তার তো বাড়িতে থাকাটা প্রয়োজন ছিল, বরঞ্চ উনি রাতের বেলা যে এখানে এসেছেন এটাই হয়তো অন্য কবিরাজরা আসতেন না। তো যাই হোক, উনি তো রওনা দিয়েছেন। তো রওনা দেওয়ার পর আধা ঘন্টার মতো নৌকা চালানোর পর নৌকাটি একটা বিস্তৃত ফাঁকা জায়গায় এসে পড়ে। নৌকাটি স্বাভাবিকভাবেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ কবিরাজের কাছে মনে হলো নৌকাটির সাথে ভারী কিছু এসে ধাক্কা লাগলো। মানে নৌকা গিয়ে কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছে বিষয়টা এরকম না, কোনো কিছু এসে নৌকার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু এসে নৌকাকে ধাক্কা দিয়েছে, বিষয়টা এরকম। এখন নৌকার নিচে কি এটা দেখার জন্য কবিরাজ উকি দিয়ে নৌকার নিচের দিকটা দেখার চেষ্টা করেন, কিন্তু উনি তেমন কিছুই দেখতে পান না। উকি দেয়া অবস্থায় ইদ্রিস কবিরাজের কানে একটি শব্দ আসতে থাকে। শব্দটি পানির বড় বড় ঢেউয়ের শব্দের মতো। তখন সামনের দিকে তাকিয়ে কবিরাজ দেখতে পান তার নৌকাটির থেকে কয়েক হাত সামনের পানিতে আচমকা পাক শুরু হয়ে গেছে, মানে পাক খাচ্ছে। বিষয়টি কি সেটি কবিরাজ বোঝার চেষ্টা করেন। কবিরাজ ভাবেন তিনি তো কত সমস্যায় নিজেকে জড়িয়েছেন, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট চিন্তার ক্ষতি করার উদ্দেশ্যে এসেছে। তো কবিরাজ তৎক্ষণাৎ তার নিজের শরীর ভালো করে বন্ধ করে নেন এবং নৌকা সেই জায়গাটির পাশ দিয়ে চালাতে শুরু করেন। কবিরাজ দেখতে পান পাক খাওয়া জায়গাটি থেকে কুচকুচে কালো 4টি মাথার অংশ পানির নিচ থেকে উপরে বেরিয়ে আসছে। তাদেরকে দেখেই কবিরাজের মনে পড়ে যায় আব্দুর রহমানের চোখে দেখা জিনগুলোর বিবরণের কথা। কবিরাজ দেখতে পান যে লাল লাল 4 জোড়া চোখের নিচ পর্যন্ত পানির উপরে উঠে এসেছে এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পুরোপুরি এই 4টি অবয়ব পানির উপরে উঠে আসে, মনে হচ্ছে তারা পানির উপরে দাঁড়িয়ে আছে। কবিরাজের বুঝতে আর বাকি থাকে না এই জিনগুলো তার বন্দী করা সেই 4টি মারিদ জিন। তখন কবিরাজ চিন্তিত হয়ে পড়েন এইটা ভেবে যে এগুলো ছাড়া পেল কিভাবে, যদিও তাদের সাথী একটি জিন ছাড়া এই 4টাই কিন্তু এখানে ছিল। কিন্তু কবিরাজ এমন প্রক্রিয়ায় 4টিকে বন্দী করেছিল যে কোনো জিন বা পিশাচ তাদেরকে মুক্ত করতে পারবে না, হ্যাঁ মানুষ পারবে শুধু। সেই অবয়বগুলোকে দেখতে অনেকটা একই রকম লাগছিল। তখন একটি অবয়ব বলে ওঠে, কিরে ইদ্রিস, আমাদেরকে দেখে অবাক হচ্ছিস? আর অবাক তো তোর হবারই কথা, তুই হয়তো আমাদের শক্তি সম্পর্কে জানিস না। আমরা ছাড়া পেলাম কিভাবে এইটা চিন্তা ভাবনা করার তোর দরকার নেই, এটা চিন্তা করা বাদ দে, তুই তোর জীবনের চিন্তা কর। এই বলে অবয়বগুলো বিশ্রীভাবে হাসতে শুরু করে। ইদ্রিস কবিরাজ মনে সাহস নিয়ে বলেন, আরে তোরা শক্তিশালী হতে পারিস, কিন্তু আল্লাহর কালামের শক্তি তোদের শক্তি থেকে অনেক অনেক শ্রেষ্ঠ। এরই মাঝে হঠাৎ 4টি অবয়ব চোখের পলকে চারদিকে ছুটে গিয়ে নৌকাটির চারপাশ ঘিরে ধরে। নৌকাটি আচমকা সে সময় ঘুরতে শুরু করে। ইদ্রিস কবিরাজ এরপর তার নৌকায় দাঁড়িয়ে দোয়া পড়তে শুরু করেন। ধীরে ধীরে নৌকাটি স্থির হয়ে যায়। তার চারদিকে থাকা অবয়বগুলো নানান ধরনের ভয়ঙ্কর আকৃতি ধারণ করতে থাকে সেই সময়, কিন্তু সেই অবয়বগুলো কোনোভাবেই তার নৌকার কাছে আসতে পারছিল না। কবিরাজ তখন তার পালিত জিনদেরকে ডাকা সত্ত্বেও তারা সেখানে কেন যেন আসতে পারছিল না। এরপর ইদ্রিস কবিরাজ দেখতে পান যে বড় বড় পাথর উপর থেকে ধপাস ধপাস করে নৌকার
আশেপাশের পানিতে এসে পড়ছে, কিন্তু পাথর পড়লে পানিতে যেরকম ঢেউ সৃষ্টি হয় তেমনটি হচ্ছে না। কবিরাজ বুঝতে পারেন এগুলো ওই দুষ্টু জিনদের করা কোনো দৃষ্টি ভ্রম, তাকে শুধু ভয় দেখানোর জন্য এমন সব করা হচ্ছে। আবার একটু পর কবিরাজ দেখতে পেলেন তার নৌকার চারদিকে হুট করে পানিগুলো মানে বিস্তৃত পানির যেই এলাকাটা সেখানে আগুন জ্বলে ওঠে, কিন্তু সেই আগুনের কোনো তাপ কবিরাজের শরীরে লাগছিল না। এভাবেই একের পর এক অদ্ভুত ভয়ঙ্কর কাহিনী ঘটছিল তার চারপাশে, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য দোয়া পড়তে কিন্তু ভোলেন নাই এবং বিচলিত হন নাই আল্লাহর রহমতে। অনেকক্ষণ পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে, আর দূরের কোন একটা মসজিদ থেকে আজানের শব্দ ইদ্রিস কবিরাজের কানে আসতে থাকে। কবিরাজ দেখতে পান সবকিছু একদম আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু তিনি কোন জায়গায় আছেন এটা উনি ভালোভাবে বুঝতে পারছিলেন না। কবিরাজ তখন সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোরের আলোর জন্য। পরে কিছুটা ভোরের আলো ফুটলে জায়গাটি চিনতে পারেন এই জায়গাটি কবিরাজের এলাকা থেকে বেশ অনেক দূরের একটি জায়গা। উনি এইখানে কিভাবে চলে আসলেন নিজেও বুঝতে পারছিলেন না। যাই হোক, যেহেতু উনি চিনতে পেরেছিলেন তখন কবিরাজ তার নৌকা বাড়ির দিকে আগানো শুরু করেন। সেই জায়গা থেকে 4 ঘন্টা নৌকা চালানোর পর কবিরাজ তার বাড়ি দেখতে পান। একটি বিষয় দেখে কবিরাজ দূর থেকেই কিছুটা অবাক হন। উনি দেখতে পান যে তার বাড়ির ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা আর অনেক লোকজন এলোমেলো ভাবে তার বাড়ির আঙিনায় ছোটাছুটি করছে। কবিরাজ আর বেশি কিছু চিন্তা না করে ওই নৌকাটি তার বাড়ির দিকে আগানো শুরু করেন। নৌকাটি তাদের বাড়ির ঘাটে বেঁধে উপরে উঠে আসলে বাড়ির লোকজন ভেতর থেকে চিৎকার করে কান্নাকাটির শব্দ জুড়ে দেন আর কি। তো কবিরাজ হন্তদন্ত হয়ে ছুটে তার নিজের বাড়িতে ঢোকেন। বাড়িতে গিয়ে দেখতে পান যে তার স্ত্রী সহ তার আপন লোকজন কান্নাকাটি করছে। কবিরাজের স্ত্রী পাগলের মতো বিলাপ করে কান্নাকাটি করছে আর বলছে যে আমি আমার সন্তানকে নিজ হাতে খুন করেছি। ইদ্রিস কবিরাজ কিছু বুঝে ওঠার আগেই তার একজন পরিচিত লোক তাকে হাত ধরে টানতে টানতে ঘরের সামনে নিয়ে আসেন। ঘরের সামনে গিয়ে কবিরাজ যে দৃশ্যটি দেখতে পান এতে উনি বাকরুদ্ধ হয়ে যান। কবিরাজ দেখতে পান যে লাশের খাটিয়ার উপর কাফনে মোড়ানো ছোট্ট ফুটফুটে একটা বাচ্চার লাশ। কবিরাজের আর বুঝতে বাকি থাকে না এটি তার নিজের সন্তান। কবিরাজকে তখন উপস্থিত কয়েকজন লোক জানায় এটি তোমার ছেলে, গতকাল রাতে জন্মের পর বাচ্চাটি মারা যায়। এরপর ইদ্রিস কবিরাজ মনে অনেক কষ্ট নিয়ে বাচ্চাটির শেষ কার্য সমাপ্ত করে, দাফন কাফন শেষ করে। রাতে ইদ্রিস কবিরাজের কাছে তার বড় ভাবি এসে কিছু কথা বলতে শুরু করেন। তো এক ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা বলতে শুরু করেন। মূলত এই ভাবিকেই ইদ্রিস কবিরাজ রাতের বেলা তার স্ত্রীর কাছে রেখে গিয়েছিলেন, যেহেতু উনি যাচ্ছেন কখন ফিরবেন, অনেক রাত হবে। তো উনি বলেন যে তোমার স্ত্রী দেখো পাগলের মতো নিজেকে দোষী সাব্যস্ত করছে যে সে নিজের হাতে তার সন্তানকে হত্যা করেছে। তুমি কি জানো কালকে রাত্রে কি হয়েছিল? তুমি বাড়ি থেকে চলে যাওয়ার আগে তো আমাকে লোক মারফত খবর দিয়ে বাড়িতে রেখে গিয়েছিলে। রাতে খাবার দাবার শেষে আমি তোমার স্ত্রীর সাথেই ঘুমাতে যাই, তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কিছুটা গভীর রাতের দিকে তোমার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার ডেলিভারি পেইন মাতৃব্যথা উঠতে শুরু করে। আমি তখন বুঝতে পারি এ কাজ করা আমার একার পক্ষে সম্ভব নয়, তাই তোমার বড় ছেলেকে পাঠাই গ্রামের আরো 2-4 জন মহিলাকে ডেকে আনতে। তো তাদেরকে অল্প সময়ের মধ্যে তোমার ছেলে নিয়েও আসে। মধ্যরাতের দিকে তোমার স্ত্রীর গর্ভ থেকে জীবিত এক ফুটফুটে ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তানটি জন্ম নেওয়ার পর থেকেই মূল সমস্যাটি শুরু হয়। সেই বাচ্চাটিকে আমি তখন আমার কোলে রেখে আমি দেখছিলাম। এমন সময় দেখি তোমার স্ত্রী এক পাশে ঝিম ধরে বসে আছে। আমি তোমার স্ত্রীকে বললাম, কি অমন করে বসে আছিস কেন? সে আমার কথার কোনো জবাব না দিয়ে একই রকম ভাবে বসে থাকে। একটু পর হঠাৎ তোমার স্ত্রী খিলখিল করে হাসতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সে হিংস্র জন্তুর মতো আচরণ শুরু করে। আমার কোল থেকে বাচ্চাটিকে কেড়ে নিয়ে তার কোলে নিয়ে যায়। বিষয়টি এমন ভাবে করছিল যা কোনো মা তার বাচ্চার সাথে করতেই পারে না। আমরা বলতে থাকি, এই কি হয়েছে তোর, এমন করছিস কেন? কিন্তু আমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাচ্চাটির দিকে এক দৃষ্টিতে তাকে বিশ্রী ভাবে হাসতে থাকে। এরপর হঠাৎ সে বাচ্চাটিকে এক ঢিল মেরে ঘরের মেঝেতে ফেলে দেয়। ঘরের মেঝে মাটির হওয়ায় বেশ ঠান্ডা ছিল। এই ঠান্ডা মাটি এত ছোট বাচ্চার পক্ষে সহ্য করা সম্ভব না, আর হঠাৎ করে মাটির উপর পড়ে গিয়ে সে প্রচন্ড ব্যথাও পেয়েছিল। বাচ্চাটি তার মায়ের কোলে যাওয়ার পর থেকে সে কান্নাকাটি করছিল। আগে কিন্তু ওরকম কান্নাকাটি করছিল না, কিন্তু আবার এরকম ঢিল খেয়ে মাটিতে পড়ে আরো উচ্চস্বরে কান্নাকাটি করছিল। উপস্থিত সবাই অবাক হয়ে এমন কাজে বাধা দেওয়ার অনেক চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ হয়েছি।
এত ছোট বাচ্চা মাটিতে এভাবে পড়ে থাকলে নির্ঘাত মারা যাবে। এটা চিন্তা করে যখন আমি বাচ্চাটিকে তুলতে সামনে যাই, তখন তোমার স্ত্রী এক লাফ দিয়ে দাঁড়িয়ে যায় এবং সে এসে আমাকে সজোরে এমন এক ধাক্কা দেয়। এই ধাক্কাটি খাওয়ার পর আমি বুঝতে পারি এটি মোটেও তোমার স্ত্রীর ধাক্কা নয়। এত শক্তি তোমার স্ত্রীর শরীরে এই অবস্থাতে থাকার কথা না। মূলত 7-8 জন পুরুষ মানুষের শক্তি তোমার স্ত্রীর শরীরে চলে আসছিল। তো এমত অবস্থায় আমরা নানাভাবে সেই বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করি, কিন্তু তোমার স্ত্রী কোনো মতেই তার বাচ্চার ধারের কাছেও আমাদেরকে ঘেঁষতে দিচ্ছিল না। একসময় সেখানে থাকা একজন মহিলা একটা বাঁশের ছোট লাঠি দিয়ে তোমার স্ত্রীকে একটি আঘাত করলে সে অনেক রাগান্বিত হয়ে যায় এবং আমাদের সবাইকে সে উল্টো পাল্টা বেধড়ক মারধর করতে করতে ঘর থেকে বের করে দেয়। মূলত তোমার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্য ছিল যেন তার কোল থেকে বাচ্চাটি নিয়ে বাচ্চাটিকে বাঁচানো যায়, কিন্তু আমরা করতে পারিনি। আমাদেরকে বের করে দিয়ে তোমার স্ত্রী ঘরের দরজা লাগিয়ে দেয়। ঘরের বাইরে থেকে তোমার ছেলে মেয়ে সহ আমরা সকলে দরজা জানালায় অনবরত ধাক্কাধাক্কি করতে থাকি এবং তোমার স্ত্রীকে ডাকাডাকি করতে থাকলেও কোনো কাজ হয়নি। বাইরে থেকে শুধু তোমার স্ত্রীর অট্টহাসির শব্দ আর বাচ্চাটির কান্নাকাটি শুনতে থাকি। আমাদের মধ্যে থেকে একজন ঘরের একটি ছিদ্র দিয়ে ঘরের ভেতরের পরিবেশ দেখতে থাকে। তখন আমাদেরকে ডাকলে আমরাও দেখতে পাই টিম টিম করে হারিকেনের আলো জ্বলছিল ঘরে, আর সেই আলোতে দেখতে পাই তোমার স্ত্রী বসে রয়েছে মাথাটা নিচু করে, আর তার সামনে বাচ্চাটি হাত পা ছুড়ে ছটফট করে কান্নাকাটি করছে। এই গভীর রাত্রে আমরা চিৎকার করে আশেপাশের মানুষদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু এত রাত্রে আর এত দূরে দূরে মানুষের বসত বাড়ি হওয়ায় কেউ আমাদেরকে সাহায্য করতে আসতে পারেনি। তো এভাবেই বাচ্চাটি জন্মের পর ঠান্ডা মাটিতে পড়ে থাকতে থাকতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল। এভাবে আর কিছুক্ষণ পর আমরা ঘরের বাইরে থেকে বাচ্চাটির আর কোনো কান্নার শব্দও শুনতে পাচ্ছিলাম না। তখন আমরা ধরেই নিলাম বাচ্চাটি হয়তো মারা গিয়েছে। এর কিছুক্ষণ পর তোমার স্ত্রী হুট করে ঘরের দরজাটি খুলে দিয়ে আবার তার আগের জায়গায় গিয়ে বসে পড়ে। তারপর অনেকেই ঘরের ভিতরে গিয়ে যেটা ভেবেছিলাম সেটাই দেখতে পাই, বাচ্চাটির নিথর দেহ তার মায়ের সামনে পড়ে আছে। তখন আবার তোমার স্ত্রী একদম চুপ করে বাচ্চাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসেছিল। আমি দৌড়ে গিয়ে বাচ্চাটিকে কোলে নিলে বুঝতে পারি সব শেষ। সত্যি বাচ্চাটি আর বেঁচে নেই। ততক্ষণে চারপাশে ফজরের আজান শুরু হয়ে গিয়েছে। ফজরের আজান শুরু হওয়ার পর তোমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর শেষ সময় আমরা চিৎকার চেঁচামেচি করতে থাকলে ওই সময় আশেপাশের কিছু লোক ধীরে ধীরে আসতে শুরু করে, কারণ ওই সময় অনেকেই চলাফেরা শুরু করেছিল এবং তারাও এসে এই অবস্থা দেখতে পায়। যেহেতু গ্রামের মানুষজন খুব ভোরে ফজর আজানের পরপরই বাইরে বের হয়ে যায়, আর এরপর ঘন্টা খানিকের মতো তোমার স্ত্রী অজ্ঞান থাকলেও তারপর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলে তার জ্ঞান আসে। আর জ্ঞান আসার পর সে কিছুই মনে করতে পারছিল না। সে শুধু বলতে থাকে, এত লোকজন কেন, কি হয়েছে, আমার বাচ্চা কোথায়? এমন সময় লোকজনের মুখে সমস্ত ঘটনা শুনে তোমার স্ত্রী বুঝতে পারে তার বাচ্চার সাথে কি হয়েছে। এরপর থেকেই বাচ্চাটির লাশ দেখে তোমার স্ত্রী এমন পাগলের মতো কান্নাকাটি শুরু করেছে। তো বড় ভাবির মুখ থেকে এই কথাগুলো শুনে ইদ্রিস আলী তো হাউমাউ করে কেঁদে ওঠে আর বলতে থাকে, আমার জন্যই আমার এই নিষ্পাপ সন্তানটি আজ এভাবে শয়তানদের হাতে মারা গেল। এরপর সেই রাতেই কবিরাজ তার কবিরাজি যে ঘরটা ছিল একা একা গিয়ে তার সাহায্যকারী সব জিনদেরকে আমন্ত্রণ করতে থাকে। মোটামুটি সব জিন এসে উপস্থিত হয়। তখন ইদ্রিস কবিরাজ তার জিনদের কাছে জানতে চান যে তারা থাকা সত্ত্বেও কেন তার পরিবারের সাথে এমনটা ঘটল। কবিরাজের এমন প্রশ্নের উত্তরে জিনগুলো এক ভয়ঙ্কর তথ্য দেয়। জিনগুলো জানায় তারা সর্বদা কবিরাজের মঙ্গল চায়, কবিরাজের সমস্ত ভালো মন্দ বিষয় দেখার দায়িত্ব ছিল তাদের উপর, কিন্তু তারা সেই মোতাবেক কাজ করেও আসছিল। ঝামেলা যেটা হলো সেটা হলো এই ঘটনার রাতে তারা কবিরাজের বাড়ির সীমানায় এক অদ্ভুত মায়া শক্তির কারণে বা মায়াজালের কারণে প্রবেশ করতে পারছিল না। তখন কবিরাজ জিজ্ঞেস করে, সেই দুষ্টু 4টি জিন ছাড়া পেল কিভাবে? তখন কবিরাজের পালিত জিনগুলোর মধ্যে থেকে তথ্য সংগ্রহকারী বা মুখবির এক জিন বিষয়টি জানার জন্য কবিরাজের কাছ থেকে কিছু সময় নিয়ে তথ্য সংগ্রহ করতে চলে যায়। কিছুক্ষণ পর সেই জিনটি এসে বলতে থাকে মূল ঘটনা। সেই তথ্য সংগ্রহকারী জিনটি বলতে থাকে যে এই যে দুষ্টু 5টা জিন ছিল তাদের মধ্যে একজন তো বোতলবন্দি হয়নি, সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আর 4টা জিনকে আটক করা গিয়েছিল। যে জিনটি পালিয়ে গিয়েছিল সেটি গিয়ে আশ্রয় নেয় ভয়ঙ্কর রকমের এক পিশাচ সিদ্ধ দুষ্টু এক তান্ত্রিকের কাছে। এই তান্ত্রিকের কাছে আশ্রয় নেয়ার জন্য সে তার সারা জীবনের গোলাম হয়ে যাবে এরকম একটা প্রতিশ্রুতি দেয়। সে তান্ত্রিকের সব কাজ করবে এরকম প্রতিশ্রুতি দেয়। তান্ত্রিকও সে জিনের কথা মতো কিছুদিনের মধ্যেই ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে সে জানতে পারে ঠিক কোথায় কোন জায়গায়
এই বোতলটি রাখা হয়েছে। আর তান্ত্রিক সশরীরে এসে এখান থেকে বোতলটি সংগ্রহ করে নেয় কোনো এক রাত্রে, আর এই জিনগুলোকে মুক্ত করে দেয়। এই মুক্ত হওয়ার পর এই 5টি জিন এবং তান্ত্রিক সহ আরো বেশ কয়েকটি শক্তিশালী খারাপ জিন মিলে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। তো তথ্য সংগ্রহকারী জিনটি মানে মুখবির জিনটি কবিরাজকে আরো বলেন যে ওনার আরো সাবধানতা অবলম্বন করা উচিত, মানে এই ইদ্রিস কবিরাজের আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। জিনগুলো জানায় যে ওনার বাড়ির চতুর্দিকে যে বন্ধনীটি দেওয়া হয়েছিল সেটা অনেক বছর আগে ধীরে ধীরে সেটির কার্যক্ষমতা বা যেই ব্যাপারটা কার্যক্ষমতা আর কি, এটা অনেকখানি নষ্ট হয়ে গিয়েছিল। সব মিলিয়ে এখন একটা খারাপ সময় চলে এসেছে। আর একটা বিষয় তারা জানায় যে যখন এই ইদ্রিস কবিরাজ এই জিনদেরকে ডাকছিলেন তখন সেই ডাক তারা শুনতে পেলেও তারা এসে ইদ্রিস কবিরাজকে কোথাও দেখতে পাচ্ছিলেন না, এক মায়াজালের মধ্যে পড়ে গিয়েছিলেন, কোথাও তাকে দেখতে পাচ্ছিলেন না। এই কারণে তার কাছে পৌঁছাতেও তারা পারছিলেন না। তো যাই হোক, এরপর ইদ্রিস কবিরাজ জিনগুলোর কাছে জানতে চান যে এখন কি করণীয়। তখন ওই যেই জিনটা তার ওস্তাদ যাকে দিয়েছিলেন আর কি, তো সেই জিনটা বলেন যে আপনি কি ভুলে গেছেন আপনার সেই সঙ্গীর কথা যার সাথে আপনি আপনার ওস্তাদের সাথে দীক্ষা নিয়েছেন? আপনি তার কাছে যান, তার সাথে দেখা করুন, সমস্ত বিষয় খুলে বলুন, ইনশাল্লাহ আপনার দুজন মিলে একত্রে এই বিষয়টা সমাধান করতে পারবেন। তো এই কথাগুলো শুনে কবিরাজ জিনদের কাছেই তার পুরনো সেই বন্ধুর কথা জানতে চান। তখন ওই উপহার পাওয়া সেই জিনটি জানায় এখনো সিলেটের সেই ওস্তাদের বাড়িতেই সেই লোকটি আছেন, তবে এটাও জানান যে আপনার ওস্তাদ আর বেঁচে নেই, 8-9 বছর আগেই উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। ওস্তাদের মৃত্যুর খবরে উনি খুব শোকাহত হন আর ওনার সেই সঙ্গীর সাথে দেখা করার জন্য রওনা দেন। তবে রওনা দেওয়ার আগে ওনার বাড়িটা খুব ভালো করে পুনরায় বন্ধনী দিয়েছিলেন। পরদিন খুব ভোরে ইদ্রিস কবিরাজ তার বাড়িতে থাকা কিছু আত্মীয় স্বজনদেরকে জানান যে একটি প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে উনি কিছুদিনের জন্য বাড়িতে থাকতে পারবেন না, সিলেট যাচ্ছেন, তারা যেন কবিরাজের বাড়িতেই থাকে এবং সবকিছু দেখে রাখে। এই বলে ইদ্রিস কবিরাজ আর দেরি না করে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। সিলেটে পৌঁছে সে বহু বছর পর আবার তার ওস্তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে কবিরাজ সেই সঙ্গীর দেখা পান। অনেকদিন পর দেখা হওয়া সেই সঙ্গীকে ভালো মন্দ জিজ্ঞেস করলে তিনি জানান যে তিনিও সংসার জীবন পালন করেননি, পিছুটান থাকবে এই জন্য। তো তারপর ইদ্রিস কবিরাজ জানান যে কি কাজের উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন। ইদ্রিস কবিরাজ তার জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার সঙ্গীকে খুলে বলেন। এতদিন পর ইদ্রিস আলীকে কাছে পেয়ে তার সঙ্গী খুশি হলেও তার জীবনের এমন দুর্বিষহ ঘটনা শুনে অনেক কষ্ট উনি পান। এরপর ইদ্রিস কবিরাজ তার সঙ্গীকে জানান যে জিনদের সাথে পরামর্শের কথা এবং তাদেরকে একত্রে মিলে এই কঠিন কাজটি সমাধান করতে হবে। তখন তার সঙ্গী তাকে বলেন যে অবশ্যই আমি তোমার সাথে যাব এবং ইনশাল্লাহ এই সমস্যার সমাধানও হবে। এরপরের 2 থেকে 3 দিন ওনারা খুব বিচক্ষণতার সাথে কাজ করেছিলেন। বিশেষ করে এই যে যিনি সঙ্গী, এই সঙ্গী তো তার ওস্তাদের সমস্ত জিনদের পেয়েছিলেন। তো এই জিনদের মধ্যে যারা খুব বুজুর্গ ছিলেন আর কি, যারা খুব বড় মানের রাকি, তাদেরকে ডেকেছিলেন। তো তাদের মাধ্যমে জানতে পারেন যে এই যে শয়তান 5 মারিদ জিন, এই জিনদেরকে কিন্তু সহজে পাওয়া যাবে না। এদেরকে পেতে হলে এই মারিদ জিনদের পুরনো আস্তানা, মানে যেখানে ওরা বহু বছর ছিল, ওই গাছটাতে ছিল, ওই জায়গাটাই যেতে হবে, অন্যথায় তাদেরকে ধরা যাবে না। অন্য জায়গায় গেলে তাদেরকে ডাকলে ওরা আসবে না, আর আসলেও ধরা যাবে না। আর এই কাজটি করতে হবে কোনো এক সোমবার, শনি মঙ্গলবারে না, সোমবারে করতে হবে। তারা আরো জানান যে মারিদ জিনগুলো এখন এক খারাপ তান্ত্রিকের সাহায্যে অনেক গোপন স্থানে ঘাঁটি গেড়েছে, তাদের স্থান একটা না অনেকগুলা। তো এই পরামর্শ শুনে ইদ্রিস কবিরাজ সহ তার সঙ্গী মিলে পরের দিন রওনা হন রংপুরের উদ্দেশ্যে। যেদিন রওনা দেন দিনটা ছিল শনিবার রবিবারে অনেক রাতের দিকে তারা রংপুর গিয়ে পৌঁছেছিলেন। তো ইদ্রিস কবিরাজ যেহেতু আগেও একবার রংপুর এই আব্দুর রহমানের বাড়িতে এসেছিলেন, তাই এই জায়গাগুলো তার পরিচিত ছিল। রাতেই ইদ্রিস কবিরাজ তার সঙ্গীকে নিয়ে আব্দুর রহমানের বাড়িতে যান। রাতে গিয়ে আব্দুর রহমানের ঘরে গিয়ে ডাক দিলে আব্দুর রহমান ঘুম ঘুম চোখ নিয়ে দরজাটি খোলেন। হঠাৎ এত রাত্রে ইদ্রিস কবিরাজকে দেখে আব্দুর রহমান অনেক অবাক হয় এবং বেশ খুশিও হন। বেশি দেরি না করে তাড়াতাড়ি আব্দুর রহমান এই ইদ্রিস কবিরাজ এবং তার সঙ্গীকে ঘরের ভেতরে নিয়ে বসান এবং ইদ্রিস কবিরাজকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, আপনি এত রাত্রে কেন? এদিকে ইদ্রিস কবিরাজ খেয়াল করে দেখেন আব্দুর রহমান এখন পুরোপুরি সুস্থ, তার স্বাস্থ্য আগের মতো হয়ে গেছে,
একদম স্বাভাবিক আল্লাহর অশেষ রহমতে, আর কোনো সমস্যাও নাকি আর দেখা যায়নি, এটাও কবিরাজ জানতে পারেন। তো ইদ্রিস কবিরাজ যখন তার আসার কারণ আব্দুর রহমানকে কিছুটা জানান এবং বলেন যে আমরা এই কারণে এসেছি, বাকিটা তোমরা পরে বুঝতে পারবা। এর মধ্যে কি হয় যে আব্দুর রহমানের বড় ভাইকে খবর পাঠানো হয়। আব্দুর রহমান খবর পাঠিয়েছিলেন, আব্দুর রহমানের বড় ভাই ওই রাত্রে এসে উপস্থিত, বাড়ি তো কাছাকাছি ছিল। আব্দুর রহমানের বড় ভাই আসলে তখন আব্দুর রহমানের বড় ভাই যখন জানতে চান তখন আবার বিস্তারিত ভাবে চিন্তা করেছেন যে পরে বলবো, এবার বিস্তারিত ভাবেই খুলে বলেন যে আসলে কেন ওনারা এখানে এসেছেন, কি হয়েছে ওনার পরিবারের সাথে। তো আব্দুর রহমান জানান যে ওইখানে তো ওই শেওড়া গাছটি নেই, ওটা তো সরিয়ে ফেলা হয়েছে। তখন বলেন যে ওই জায়গাটা তো আছে, ওই জায়গাতেই আমরা যাব। আব্দুর রহমান ইদ্রিস কবিরাজকে জানান যে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো এবং এই কাজে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আছে আমরা ইনশাল্লাহ করব। এসব কথাবার্তার মধ্যেই ফজর আজান হয়ে যায়। তখন ইদ্রিস কবিরাজ আব্দুর রহমানকে বলেন আমরা সকাল সকাল সেই গাছটির জায়গাতে যাব। এরপর আব্দুর রহমান তাদেরকে কিছুটা বিশ্রামের ব্যবস্থা করে দেন, নাস্তা পানি ব্যবস্থা করেন আর কি। তো আব্দুর রহমানের বড় ভাইও সবকিছু গোছগাছ করে রেখেছিলেন যে কিভাবে যাবেন। তো খাবার দাবারের শেষে সেই কাটা গাছের স্থান, মানে যেই গাছটা কেটেছিলেন আব্দুর রহমান, সেই শেওড়া গাছের ওই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়। তারা সেই মালিকের বাড়িতে আগে গিয়েছিলেন। তো দেখতে পান যে সেই মালিকের অবস্থা খুবই খারাপ, তার ব্যবসা বাণিজ্য নাকি খুবই খারাপ, জমি জমা মানুষজন দখল করে নিয়ে যাচ্ছে, ভাইদের সাথে তার গোলমাল বেঁধেছে। এমনকি এই যে গাছের যে স্থানটা, এই স্থানে উনি বাড়ি করতে অনেকবার চেষ্টা করেছেন। বাড়ি করা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরপরই নাকি বাড়িটা পরিপূর্ণভাবে ভেঙে পড়ে, একদম মাটির সাথে মিশে যায়। এইভাবে বেশ কয়েকবার উনি এই বাড়িটা নির্মাণ করার চেষ্টা করতে গিয়েও বারবারই ব্যর্থ হয়েছেন। তার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিকভাবে উনি মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন। মূলত এইখানে যেহেতু বেশ কয়েকবার বাড়ি তৈরি করার চেষ্টা করার পরও জায়গাটা এরকম হয়ে গেছে, এই জন্য ওই জায়গাটা উনি পরিষ্কার করে রেখেছেন, এখানে আর উনি কিছু করবেন না। তখন এই আব্দুর রহমানের বড় ভাই ওই মালিককে বলেন যে এই কবিরাজ ওনারাও এই ধরনের সমস্যায় পড়ে গেছেন আব্দুর রহমানকে ট্রিটমেন্ট করতে গিয়ে, বিশেষ করে ইদ্রিস কবিরাজ, এবং এটা একটা বড় আকার ধারণ করেছে, এটা সমাধানের জন্য ওনারা এসেছেন। তো মালিকও রাজি হন যে আসলেই এটার একটা সমাধান হওয়া দরকার। মালিকও বলেন যে আপনার যা যা লাগে আমরা সহযোগিতা করব। সকলে মিলে তাকে উৎসাহ দেন। তো ওই দিন রাত্রে এশার নামাজের পর দুই কবিরাজ সবাইকে বাড়িতে রেখে ওই জায়গাটিতে যান এবং সকলকেই বলে যান যাই হয়ে যাক না কেন আজকে রাতটা কেউ এই বাড়ি থেকে বাইরে বের হবেন না, যে যার জায়গায় থাকবেন। সেই জায়গাতে গিয়ে এই ইদ্রিস কবিরাজ এবং তার সঙ্গী বুজুর্গ জিনদের সাথে পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে দেন। ইদ্রিস কবিরাজ সমস্ত ঘটনার জন্য খুব রাগান্বিত ছিলেন, কারণ তার সন্তান মারা গেছেন। আর তার সঙ্গী অবশ্য বুঝতে পেরেছিলেন যে তার মেজাজ মর্জি খুব খারাপ, ওই জিনদের উপর তার মেজাজ খুব গরম, আর এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, একটু ভুলের জন্য হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপর শুরু হয়ে যায় সেই অদৃশ্য সত্তাদের হাজির করার প্রক্রিয়া। শুরুতে ইদ্রিস কবিরাজ ও তার সঙ্গী সেই গাছটির জায়গাতে গিয়ে দুজন কাটা গাছটির দুদিকে বসে পড়েন। সেই জায়গাতে শুধু ইদ্রিস কবিরাজ এবং তার সঙ্গী দুজনেই গিয়েছিলেন, মানে ওই দিন বা ওই রাতের ওই সময় কিন্তু তাদের সাথে আর কারো আসার অনুমতি ছিল না। যাই হোক, এরপর সেই জায়গা থেকে ইদ্রিস কবিরাজের সঙ্গী এক মুঠ মাটি নিয়ে সেই মাটিতে একটা বিশেষ দোয়া পরে ফু দিয়ে সেটা ছুঁড়ে মারা শুরু করেন, আবার আগের জায়গাতেই বেশ কয়েকবার এরকম পড়েন। এবং তার সঙ্গী বলেছিলেন যে এই জিনিসটা টানে সেই 5টি দুষ্টু জিন আসতে বাধ্য, পৃথিবীর যেখানেই থাকুক না কেন। কথা মতো 7 বার এরকম ফু দিলে কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটির পরিবেশ একেবারেই নিশ্চুপ হয়ে যায়, মনে হচ্ছে ঝিঝি পোকাও তার ডাক দেয়া ভুলে গেছে। শুরু হয়ে যায় প্রচন্ড তুফান, মনে হচ্ছে আশেপাশের বাড়িঘর গাছপালা এই তুফানে উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু এসব কিছুই হচ্ছিল না। ওনারা তো জানেন এগুলো সব মায়াজাল। এরই মাঝে হঠাৎ করে ওই 5টি জিন এক সারিতে এসে দাঁড়িয়ে যায় ঠিক ওই কাটা গাছের ওই জায়গাটাতে। জিনগুলো কিন্তু তখন তাদের মানে শরীরের যেই অবয়ব ওই অবয়বেই এসেছিল। তো উপস্থিত হয়ে জিনগুলো ইদ্রিস কবিরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতে থাকে। কি রে কবিরাজ, আমাদেরকে চিনতে পারছিস? তুই নাকি অনেক বড় কবিরাজ, তাহলে বাঁচাতে পারলি না তোর বাচ্চাকে? আর অনেক কথাবার্তা এইসব বলে আর কি, উস্কানিমূলক কথাবার্তা, যাতে করে তার মস্তিষ্ক খুব হয়ে যায় আর কি, মানে গরম হয়ে যায়। এদিকে ইদ্রিস কবিরাজ তার চোখের সামনে তার সন্তানের খুনিদেরকে দেখে মেজাজ হারালেন। ইদ্রিস কবিরাজও বলেন
যে তোদের যা কথা বলার আজকেই বলে নে, আজকের পর থেকে তোদের কথা বলার আর কোনো সুযোগ থাকবে না, আর সেই কাজটি করতে আমরা আসছি। এই বলে ইদ্রিস কবিরাজ এবং তার সঙ্গী ওখানকার মাটি হাতের মুঠোয় নিয়ে একটা দোয়া পড়ে ফু দেন। কিন্তু মনে হলো ওই জিনগুলোর কিছুই হলো না। এমন বিষয় দেখে ইদ্রিস কবিরাজ এবং তার সঙ্গী অবাক হয়ে যান। তারা ভাবেন এমনটা তো হওয়ার কথা ছিল না। এমন দৃশ্য দেখে দুষ্ট জিনগুলো অট্ট হাসিতে ফেটে পড়ে। সেই সময় ইদ্রিস কবিরাজের ওস্তাদের উপহার দেয়া জিনটা এসে ইদ্রিস কবিরাজের কানে কানে একটা বিশেষ দোয়া শিখিয়ে দেন এবং ইদ্রিস কবিরাজকে বলেন এই দোয়া পাঠ করে পবিত্র জমজম কূপের পানিতে ফু দিয়ে সেই পানিটি মাটিতে মিশিয়ে দিতে বলেন। আর জমজম কূপের পানিটাও ওই জিনটা সাথে নিয়ে এসেছিলেন, সাথে সাথে তাদের হাতে দিয়ে দেন। তো সেই মোতাবেক কাজ করার সাথে সাথে হঠাৎ দুষ্ট জিনগুলো চিৎকার করতে শুরু করে। সেই সময় সেই মাটির মধ্য থেকেও কালো ধোয়ার মতো কিছু উঠতে থাকে। জিনগুলোর চিৎকার চেঁচামেচি শুনে মনে হচ্ছে কেউ যেন তাদের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। তখন সেই দুষ্ট জিনগুলো বলতে থাকে থাম 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 কবিরাজ, তোদের এই কার্যকলাপ বন্ধ কর, না হলে আমরা মারা যাব। এদিকে ইদ্রিস কবিরাজ বলতে থাকে তোদেরকে তো বাঁচার জন্য এই পদ্ধতিও অবলম্বন করি নাই, তোদেরকে মারার জন্যই করেছি। আর এখন তোরা মরবি, বলেছিলাম না তোদের যা বলার বলে নে, তোদের বলা শেষ, এখন আমাদের কাজ শুরু। তো এভাবে অল্প কিছুক্ষণের মধ্যেই জিনগুলো চেঁচামেচি থেমেও যায়। বিকট এক চিৎকারে জিনগুলো হাওয়ায় মিলিয়ে যায়। চারপাশের পরিবেশ তখন একদম নিস্তব্ধ হয়ে যায়। এই ঘটনার পর ইদ্রিস কবিরাজের সঙ্গীও আনন্দের স্বরে বলে ওঠে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাজে সফল হয়েছি। এই 5টি জিন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মূলত এই যে 5টি খারাপ মারিদ জিন, এইগুলো অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাদেরকে তারা হত্যা করতে সক্ষম হয়েছেন এবং এই যে বুজুর্গ জিনদের পরামর্শক্রমে কিভাবে কোন কাজটা করতে হবে। তো যাই হোক, ইদ্রিস কবিরাজ এবং তার সঙ্গী পরের দিন তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনার এখানেই সমাপ্তি হয়। এই ঘটনার পর ইদ্রিস কবিরাজ তার কবিরাজি জীবন থেকে চিরতরে দূরে সরে আসার সিদ্ধান্ত নিলে ইদ্রিস কবিরাজের স্ত্রী কবিরাজকে বলেন, হয়তো আল্লাহ আমাদের একজন সন্তানকে তার কাছে নিয়ে গেছেন পরকালে সাফায়াত করার জন্য, আর আপনার মাধ্যমে অনেক অসহায় মানুষ উপকার পাচ্ছে। আপনি এই কাজ থেকে ফেরত আসবেন না, আর আপনার ওস্তাদও আপনার উপর ভরসা করে তার জীবনের সকল বিদ্যা শিখিয়ে গেছেন, সুতরাং আপনি এই কাজ করে যান। আমার তরফ থেকে যত ধরনের সহায়তা করার দরকার আমি করব। কবিরাজের স্ত্রীর মুখে এই কথা শুনে কবিরাজ খুবই খুশি হন এবং উনি আবার সিদ্ধান্ত নেন যে আগের মতোই উনি কবিরাজি করবেন, তবে আগের থেকে কিছুটা কম করতেন। এরপরেও কিন্তু ইদ্রিস কবিরাজের আরো বেশ কয়েকজন সন্তানাদি হয়েছিল, তাদের সাথে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো ইদ্রিস কবিরাজ এখন বেঁচে নেই, সেই নানুও এখন বেঁচে নেই, কিন্তু তাদের সন্তানাদি এখনো আছেন। এভাবেই ইদ্রিস কবিরাজের এইরকম একটা ঘটনা মুখে মুখে মানুষের কাছে চলে এসেছে, সেটা আপনাদের ওয়ার্ল্ডের কাছেও এসেছে সিয়াম ভাইয়ের মাধ্যম দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম ভাইকে, এমন একটি ঘটনা দীর্ঘ সময় ধরে লিখে পাঠিয়েছেন। আর ইদ্রিস কবিরাজ উনি পৃথিবীতে নেই, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। এই ঘটনার সূত্রপাত যে কবে এই বিষয়টা খুব ভালোভাবে উনি আসলে বলতে পারেন নাই, তবে বেশ অনেক আগেই বলতে হবে, আজ থেকে 50 বছরের বেশি সময় আগে। মূলত যার পরিবারের সাথে ঘটনা ঘটেছে তিনি এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তারই মামি হন। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন এবং যাদের ঘটনা আমরা শেয়ার করছি তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়, কিন্তু স্পেসিফিক ভাবে গ্রামের নামটা আমরা বলছি না। এবং আমি আরেকটু অনুরোধ করব আমাদের লিসেনারদের কাছে যে এই ঘটনা শোনার পর যদি তাদের পরিবারের কাউকে আপনারা চিনেও থাকেন, অনুরোধ করব কমেন্ট সেকশনে তাদের নাম বা ঠিকানা আপনারা কেউ লিখবেন না, এটা একটা বিনীত অনুরোধ আপনাদের উপর থাকলো আর কি। তো এই যে 50 বছর আগে থেকেই শুরু হওয়া ঘটনাটা কিভাবে যে শুরু হয়েছিল এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যায় না। মূলত সাজিয়া নামে একজন আপা আছেন, তো ওনার মায়ের সাথে ঘটনা রয়েছে। মূলত ওনার মা হঠাৎ করেই কিছুটা পাগলামি ভাব ওনার মধ্যে চলে আসে আর কি। তবে সেটা খুব যে বেশি তীব্র শুরুর দিকে ছিল বিষয়টা এরকম না, মাঝে মাঝে এলোমেলো কথাবার্তা বলতেন, এটা সেটা করতেন, এরকমই মানে সাধারণত জিনে ধরা রোগীদের ক্ষেত্রে যেটা হয় আর কি।
পরিবারের সদস্যরা শুরুর দিকে মনে করেছিলেন হয়তোবা কোনো মানসিক সমস্যা হয়েছে, সেই অনুযায়ী তারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু ডাক্তারি ট্রিটমেন্ট দিয়েছেন। বাট এই ট্রিটমেন্টের ফলে কিন্তু কোনো ধরনের কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি, যার ফলশ্রুতিতে ওনারা কবিরাজি ট্রিটমেন্টের আশ্রয় গ্রহণ করেন। কিন্তু কবিরাজি ট্রিটমেন্টের আশ্রয় গ্রহণ করেও কোনো ফল হয় না। মাঝে মাঝেই এমন পাগলামি করতেন এবং একটা কথা বারবার বারবার শুধু বলতেন, সেটা হলো আমারে যোদ্ধায় পাগল করছে রে। এখন এই যোদ্ধায় পাগল করছে রে, এই যোদ্ধাকে, এর জিনিসটা কি, এই বিষয়ে কোনো কিছুই জানা যায় না। কবিরাজরা অনেকবার রুকিয়া করে সেই জিনকে হাজির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পরে তারা তাদের মতো করে ট্রিটমেন্ট দিয়ে গেছেন। কেউ ঝাড়ফুঁক করেছেন, কেউ তাবিজ দিয়েছেন, কেউ বাড়ি বন্ধ করেছেন, মানে এক একজন এক এক রকমের ট্রিটমেন্টে পারদর্শী। তারা সেই অনুযায়ী সেই ধরনের ট্রিটমেন্ট করেছেন, বাট কোনো লাভ হয়নি। এখানে আর একটা ব্যাপারের অবতারণা করতে হয়, বিষয়টা খুবই মর্মান্তিক। সেটা হলো এই যে সাজিয়া আপা, ওনার যেই ওনার নানা কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই, মানে পারিবারিক কোনো সমস্যা না, কোনো ঝামেলা না, কিচ্ছু না, উনি পরপর 2 বার গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে চান। এই 2 বারই আল্লাহর অশেষ রহমতে উনি রক্ষা পেয়েছিলেন, লোকজন দেখে ফেলেছিল, আল্লাহর রহমতে উনি বেঁচে যান। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি সুইসাইড করতে গিয়েছিলেন কেন, উনি এই বিষয়ে কিছুই বলতে পারেন না। কেন করতে গিয়েছিলেন, ওনাকে যখন মূলত নামিয়ে আনা হয় ওই ফাঁসির দড়ি থেকে, এরপরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেন যে যখন ফাঁসির দড়ি গলায় আটকে গেছে তখনই মূলত উনি টের পেয়েছেন যে তার গলায় ফাঁসির দড়ি আটকে গেছে। এর আগে উনি কিচ্ছু বলতে পারেন না, পারিবারিক কোনো অশান্তি নাই, কিচ্ছু নাই, তারপর কেন এমনটা হলো এই বিষয়ে উনি কোনো কিছুই মনে করতে পারেন না। এরকম 2 বার হয়েছে, কিন্তু 3 বারের বার উনি সত্যি মারা যান। 3য় বার মানুষ যখন তার ডেড বডি পায় একটা গাছের ডালে ঝুলন্ত অবস্থায়, আর উনি বেশ লম্বা ছিলেন, বেশ লম্বা, 6 ফুট 3-4 ইঞ্চি লম্বা ছিলেন। যেই ডালে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তো দেখা গেল যে উনার পায়ের নখ দিয়ে এমন ভাবে উনি মাটির উপর আঁচড় কেটেছেন যে ওই জায়গাতে কিছু ঘাসও ছিল, ওই ঘাস একদম উঠে গিয়ে সেখানকার মাটি বেরিয়ে গেছে। মানে এমন ভাবে উনি ওনার পা দিয়ে মাটির উপর আঁচড় কেটেছিলেন। অথচ উনি কিন্তু মাটির উপর যদি একটু দাঁড়াতেন তাহলে গলার ফাঁসটা হয়তো বা ওইভাবে লাগতো না, কিন্তু উনি সেটা পারেন নাই। ওনার পরিবারে কোনো ধরনের কোনো অশান্তি ছিল না, পারিবারিক কোনো সমস্যা ছিল না, উনি ঋণগ্রস্ত ছিলেন না, ব্যবসা বাণিজ্যেও যে ওনার খারাপ যাচ্ছিল বা ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে, বিষয়টা এরকম না। 3য় বারের বেলায় উনি মারা যান। এটাকে আসলে আমরা কি বলবো, এটা কি হত্যা না আত্মহত্যা? নিশ্চয়ই আমরা আত্মহত্যা বলবো না, কারণ এর আগের বারও 2 বার উনি একই কাজ করতে গিয়ে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন। তো এবার আল্লাহ ওইভাবেই লিখে রেখেছেন। যাই হোক, এভাবেই সাজিয়া আপার নানা কিন্তু মারা গিয়েছিলেন। সাজিয়া আপার নানির ভিতরে কিছু সমস্যা ছিল, যেটা তার মায়ের ভেতরে চলে আসছিল এবং মা থেকে উনি পান। এই যে এই সমস্যাটা শুরু হয়ে গেল, এই সমস্যা নিয়ে পরিবারের সদস্যদের আক্ষেপ, হতাশা, চিন্তা কোনো কিছুরই শেষ ছিল না। এর আসলে শেষ কোথায় ওনারা কেউ জানতেন না। যাই হোক, এই যে সাজিয়া আপা, ওনার যখন বিয়ে হয়ে যায়, ওনার বিয়ের প্রায় বছর খানেকের মাথায় ওনার সন্তানাদি হয়। তো ওনার সন্তানাদি শুরুর দিকে সব স্বাভাবিকই ছিল। সাজিয়া আপার ভেতরে এই ধরনের সমস্যা তো ট্রান্সফার হয় তার মায়ের দিককার পরিবারের কাছ থেকে। তো এরপর ওনার সন্তানাদি বড় হতে থাকে, আর ওনার মধ্যেও কিন্তু ওই পাগলামিগুলো চলতে থাকে। তবে সেই পাগলামিগুলো ঘরের ভেতরেই ছিল, আর মাঝে মাঝে ওনার মধ্যে যখন এই ধরনের পাগলামি দেখা যেত, তখন উনি কাছাকাছি কিছু মাজার ছিল কয়েকটা, সেই মাজারে চলে যেতেন। সেখানে গিয়ে লাফালাফি করতেন, নাচ গান করতেন, একা একাই নাচানাচি করতেন। তবে এই সমস্যাটা একটা সময় ঠিক হয়ে যেত, আর যখন ঠিক হয়ে যেত উনি নিজেও বলতে পারতেন না যে ব্যাপারটা আসলে কি হলো। যখন তাকে জিজ্ঞেস করা হতো উনি বলেন, না তো আমি তো ওইদিকে যাই নাই, না তো আমি তো এটা করি নাই, এটা উনি অস্বীকার করতেন। তো যাই হোক, এরপর ওনার যে মেয়ে, তার সেই মেয়ের জন্ম হচ্ছে 1982 সালে। আমি মেয়েটার নাম বলছি না। 1982 সালে জন্ম নেয়া সেই মেয়ের, তার মধ্যে কিন্তু শুরুর দিকে কোনো ধরনের কোনো ঝামেলা দেখা যায় নাই। যখন তার বয়স 18 বছরের মতো, মানে 2000 সালের কথা বলছি, 18 বছর তার বয়স, তখন মূলত হঠাৎ করেই এই স্বাভাবিক সুস্থ অবস্থায় থাকা একটা মেয়ের মধ্যে
ওই যে তার মায়ের যে ঝামেলাটা, ওই জিনিসটা দেখা যায়। আর তার মায়ের থেকেও তার ঝামেলাটা খুবই 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 তীব্র ছিল। সে এমন অস্থির হয়ে যেত যে অন্যরা যারা মানুষ তাকে দেখতেন তারাও ভয় পেয়ে যেতেন। কোনোভাবেই তাকে ঘরে রাখা যেত না, শিকল দিয়ে বেঁধে রাখা যেত না। শিকল দিয়ে বেঁধে রাখলে এমন শুরু করতো, তখন মানে কি বলবো, আশেপাশের মানুষজনও বাধ্য হতো বলতে যে ওকে ছেড়ে দাও, এভাবে রাখলে তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর ছেড়ে দেওয়ার পরে দৌড়ে সে কি করতো, কাছাকাছি কোনো মাজারে চলে যেত, অথবা ছেড়ে দেওয়ার পরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। আশেপাশে 10 গ্রাম, এমনকি ওই উপজেলা, এমনকি ওই জেলাতেও, মানে শরীয়তপুর জেলাতেও তাকে খুঁজে পাওয়া যেত না। কোথায় যেত কিচ্ছু বলা যায় না। একটা 18 বছর বয়সে একটা মেয়ে, যুবতী মেয়ে, সে এইভাবে হারিয়ে যাবে পরিবার থেকে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর তার পরিবারও খুব সম্ভ্রান্ত একটা পরিবার, তারা তাদের মতো করে খুঁজতেন। দেখা গেল 10-15 দিন পর আবার হঠাৎ করে বাড়িতে চলে আসে। কোথায় ছিল সে কিছু বলতে পারে না। আবার যখন বাড়িতে আসে তখন একদম স্বাভাবিক, কিন্তু এই সময় সে কোথায় ছিল বলতে পারে না। আর মাঝে মাঝেই সে কি করতো, বাড়ির কাছাকাছি মাজারে যেত। ওখানে সুরেশ্বর দরবার শরীফের মাজার রয়েছে, বা ওইখানে একটা খানকার মতো আছে আর কি, তো সেখানে উনি চলে যেতেন। ওখানে একটা ছেলে আসতো, উনি মূলত বেবি ট্যাক্সি চালাতো। এখন তো বেবি ট্যাক্সি দেখা যায় না, আগে কিন্তু টেম্পু ছিল, বেবি ছিল। তো এখনকার যে সিএনজি গুলো, এই সিএনজি গুলোর সাথে মিল রয়েছে ওই বেবি ট্যাক্সি গুলোর। আর আমরা যে ট্যাক্সি গুলোতে চড়েছি সেগুলোতে দেখা যেত যে পেছন দিকে লম্বা বেঞ্চের মতো 2টো বেঞ্চ থাকতো। এখন এই যে লেগুনা টাইপের যেগুলো ছিল আর কি, তো ওই রকম আর কি। আর ড্রাইভারের পাশে 2 জন বসতে পারতেন। তো এইগুলো হলো আমরা বলতাম ট্যাক্সি, আর বা টেম্পু বলতাম। আর বেবি টেম্পু বলতাম হচ্ছে এখনকার সিএনজির সাইজের যেগুলো, ওইগুলোকে। তো উনি মূলত শরীয়তপুরে ওই জায়গাতে এইরকম বেবি টেম্পু, যেটা বেবি চালাতেন। ওই মেয়েটাকে দেখে তার পছন্দ হয়। পছন্দ হওয়ার পর তাকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তখন নাকি ওই মাজারে বা ওই খানকাতে উপস্থিত লোকজনই তাদেরকে বিয়ে দিয়ে দেয়। এখন ওই মেয়েটা যখন ওই খানকাতে গিয়েছে তখন কিন্তু পাগল অবস্থায় গিয়েছে, বা ওই সময়ে ওইখানে যাওয়ার পর কিছুটা স্বাভাবিক ছিল। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের পরে ওই যে ভদ্রলোক আর কি, উনি তার বাড়িতে নিয়ে যান, সাদরে গ্রহণ করে, কোনো সমস্যা নাই, মোটামুটি সব ঠিকঠাক চলছিল। পরিবারের সদস্যরা জানতে পেরেছিলেন যে তার বিয়ে হয়েছে, এটা সেটা। পরিবারের সদস্যরাও চিন্তা করেছেন যাক ভালো হয়েছে, কারণ হচ্ছে তার যে সমস্যা, এই সমস্যায় স্বাভাবিক প্রক্রিয়ায় বিয়ে দেওয়াটা বেশ কঠিন হতো। বেশ কিছুদিন পর মেয়েটি তার হাজবেন্ড নিয়ে তার নিজের বাড়িতে আসে। বাড়ির সদস্যরা খুশি হয়, তারা সাদরে বরণ করেন। এদিকে হয় কি, তার হাজবেন্ড তো দীর্ঘ সময় এই বেবি ট্যাক্সি চালানোর জন্য বাড়ির বাইরে থাকতেন। পরিবারের সদস্যদের সাথে দিনের বেলা সময় দেওয়াটা তার জন্য বেশ কঠিন হয়ে যেত। মেয়েটি যখন নিজের বাড়িতে আসে তখন তার হাজবেন্ডকেও নিয়ে আসে। হাজবেন্ড তো রাতের বেলা শুধু আসতে পারতেন, দিনের বেলা তো আসলে ওইভাবে সময় টময় দিতে পারতেন না, তার স্ত্রীর খোঁজ খবর ওইভাবে নিতে পারতেন না। তবে তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা বা যত্নের কোনো কমতি ছিল না। যতটুকু সময় পেতেন সেটা উনি দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট সচেষ্ট থাকতেন। এইভাবেই চলে যায় প্রায় 1 বছর। এই 1 বছরের মধ্যে কিন্তু অনেকবার পাগলামির ভাব তার চলে আসছে। বিশেষ করে বছরের 6 মাস উনি পাগল থাকতেন, 6 মাস ভালো থাকতেন। এরই মধ্যে বছর ঘুরে যেতেই কোল আলো করে তার একটি সন্তান জন্মগ্রহণ করেন। এই সন্তান জন্মদান করার পরপরই আবার তার পাগলামি শুরু হয়ে যায়। কোনোভাবেই সেই সন্তানকে উনি বুকের দুধ খাওয়াবেন না। সেই সন্তান বুকের দুধ খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করত, কান্নাকাটি করত। আশেপাশের মহিলারা তারা তাদের বুকের দুধ পান করালেও মা হিসাবে কেন জানি সেই সন্তানকে উনি বুকের দুধ পান করাতে চাইতেন না। তবে মাঝে মাঝে উনি যখন একটু স্বাভাবিক হতেন তখন আবার ওনার সন্তানের প্রতি উনি দায়িত্বশীল হতেন। এদিকে স্ত্রীর এই ধরনের সমস্যা তীব্র হওয়ার কারণে এই আপার হাজবেন্ড উনি তো আসলে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলেন, আর পারছিলেন না এত কিছু মেয়ের। কারণ উনি দিনের সিংহভাগ সময় বাইরে থাকতেন, তারপর সন্তানের প্রতি এমন অবহেলা উনি কিভাবে সেটা ট্যাকেল দেবেন। তারও আর্থিক অবস্থা তো ভালো ছিল না যে উনি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে সারাক্ষণ তার স্ত্রী এবং সন্তানের কাছে বসে থাকবেন, এটাও তার ওরকম অবস্থা ছিল না। খুব বেশি দিন বাঁচে নাই ওই সন্তানটা মারা যায়। অপুষ্টিতেই মারা যায় মূলত, কারণ মায়ের বুকের দুধ না খাওয়ার কারণে আর মায়ের অযত্নের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এবং এভাবেই বাচ্চাটা মারা যায়। এই সমস্যা কিন্তু চলছিল। এর আরো বছর খানেক পর আর একটা সন্তানের জন্ম তিনি দেন। সন্তানটি কন্যা সন্তান ছিল। তো এই সন্তানের বেলাও একই ধরনের সমস্যা। ওই সন্তান
কত যে কান্নাকাটি করেছে। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি নিজেও বলেছেন যে এই দৃশ্য দেখার পর এমন কোনো মানুষ নাই তার চোখ দিয়ে পানি পড়ে নাই, কিন্তু কোনোভাবেই উনি সন্তানকে কোলে নিতে চাইতেন না, তার বুকের দুধও খাওয়াতে চাইতেন না। আশেপাশের লোকজন আর কত করবে, বাচ্চাটা এভাবেই বড় হচ্ছিল। আর ওই যেই আপা উনি কি করতেন, যখন একটু স্বাভাবিক থাকতেন, সামান্য একটু স্বাভাবিক, তখন ওই বাচ্চাকে কোলে নিয়ে উনি মাজারে চলে যেতেন। মাজারে একপাশে বাচ্চাকে ফেলে রাখতেন, বাচ্চা কান্নাকাটি করছে, উনি ওইখানে লাফালাফি করছেন, এভাবে চলছিল। আর ওই যে সেই কথা উনিও বলতেন, আমায় যোদ্ধা পাগল করছে রে, কিন্তু এই যোদ্ধা পাগল করছে এর মানেটা কি এটা উনি নিজেও বলতে পারতেন না। এভাবে চলছিল অনেকগুলো দিন। তবে অনেকগুলো দিন বলতে সর্বোচ্চ 1 বছর। এদিকে ওনার স্বামী যখন দেখলেন যে কোনোভাবেই সম্ভব না, তার বাচ্চাকে বাঁচানো যাচ্ছে না, একটা বাচ্চা তো মারাই গিয়েছে, আর এই বাচ্চাটাও অবস্থা ভালো না, তখন এই বাচ্চাটাকে উনি আর একটা পরিবারের কাছে পালক দিয়ে দেন, মানে দত্তক দিয়ে দেন, এবং উনি ওনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যান। উনি অনেক চেষ্টা করেছিলেন সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু পারেননি আসলে। তো এই যে আপা, এই আপা উনি হঠাৎ করে যখন পাগল হয়ে যেতেন তখন উনি বাসায় থাকতেন না, কোথায় যেন চলে যেতেন। বাংলাদেশের কোথায় চলে যেতেন এটা কেউ বলতে পারে না। 3-4 মাস পর আবার চলে আসতেন। যখন চলে আসতেন তখন দেখা যেত যে পান টান খেয়ে একদম মুখের অবস্থা খুব খারাপ, চুল এলোমেলো, হাতে একটা লাঠি, কুজো হয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে আসছে, আর তার পিঠে একটা ঝোলা। এসে বাড়ির সদস্যদেরকে বলতেন যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিবি। পরিবারের সদস্যরা তাকে ধরে ঘরে নিয়ে যেতেন, তারপর গোসল টোসল করিয়ে আবার স্বাভাবিক করতেন। মাসখানেক স্বাভাবিক থাকার পর আবার এই সমস্যা হতো। এরপর কি হলো, আলাদা একটা ঘর তৈরি করা হলো ওনার জন্য, এবং ওই ঘরে অ্যাটাচ ওয়াশরুম সহ সবকিছু করা হলো। ওই ঘরে ওনাকে বন্দি করে রাখা হতো সারাদিন। যখন ওনাকে বন্দি করে রাখা হতো তখন ওই ঘরে এমন পিনপতন নীরবতা থাকতো, দিনের বেলাতেও মনে হতো ওই ঘরের মধ্যে ভয়ঙ্কর কোনো কিছু রয়েছে, এক্ষুনি দরজা জানালা ভেঙে চলে আসবে, কিন্তু কোনো শব্দ নাই। কিন্তু এমন একটা ভয়ঙ্কর নীরবতা বিরাজ করতো ওই ঘরের ভেতরে এবং আশেপাশে। উনি যখন একটু স্বাভাবিক হতেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলতেন, সবার সাথে স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু যখনই উনি একটু পাগলামি ভাব দেখা যেত ওনার মধ্যে, সাথে সাথে ঘরে তাকে বন্দি করে ফেলা হতো, শিকল লাগিয়ে দেওয়া হতো মাঝে মধ্যেই। যখন শিকল লাগিয়ে দেওয়া হতো তখন আবার উনি দেখা যেত যে একটু স্বাভাবিক আচরণ করেন, তখন পরিবারের সদস্যরা মনে করে যে মনে হয় একটু স্বাভাবিক হয়ে গেছে, এখন আবার মাসখানেক স্বাভাবিক থাকবে। যখনই শিকল খুলে দেওয়া হতো 2-3 দিন স্বাভাবিক থাকতেন, এরপর দেখা যেত উনি নাই, কোথায় গেছে কেউ জানে না। আবার 3-4 মাস পরে ফেরত আসতেন। এভাবেই চলছে তার দিন। প্রিয় লিসেনার্স, আপনারা শুনলে কষ্ট পাবেন, উনি এখনো বন্দী অবস্থাতেই রয়েছেন, এখনো তাকে বন্দী করে রাখা হয়েছে। বহু চেষ্টা করা হয়েছে, তাকে সুস্থ করা যায়নি। পাগল হয়ে গেলে সেই কথা বলে, আমায় যোদ্ধা পাগল করছে রে। এরপরে আসি ওনারই খালা, মানে ওনার মায়ের বোন আর কি, তার মধ্যেও এই সমস্যা ট্রান্সফার হয়ে যায়। তিনিও একই রকম আচরণ শুরু করেন, তবে তাদের সমস্যা এই আপার মতো অতটা তীব্র নয় যতটা এনার মধ্যে দেখা গিয়েছিল। এরপর আসি এই আপারই আপন ছোট বোনের কথা। তার মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে, তবে অল্প বিস্তর। আমি এখন এই 2025 সালের কথা বলছি। অল্প বিস্তর দেখা দিয়েছে, যেমন সে কিছুটা এলোমেলো কথা বলে, রাতের বেলা একা বিড়বিড় করে কথা বলে, এবং পরিবারের সদস্যদেরকে বলে যে আমাকে বিয়ে দিয়ে দাও। একটা বাজারের কথা বলে, ওই বাজারে একটা ছেলে রয়েছে, সেই ছেলেকে তার পছন্দ, তার সাথে তার বিয়ে দিতে হবে, কিন্তু ওই বাজারে সে কখনো যায়ই নাই, ওই ছেলেকে সে কখনো দেখেও নাই, এমনকি ওই ছেলেও এই মেয়ের কথা জানে না। তারা খোঁজ খবর নিয়েছে যে হ্যাঁ ওই বাজারে এরকম একটা ছেলে আছে, এরকম কাজ করে, কিন্তু ওই ছেলে তো এই মেয়েকে চেনে না। এইরকম ভাবে মানে কাউকে কখনো না দেখেই তাকে পছন্দ হয়েছে, বিয়ের কথা বলছে। অদ্ভুত ব্যাপার। ওই বাজারে কোন দোকানে সেই ছেলে থাকে, কি কাজ করে সেটাও বলছে পরিবারকে। তো তার সমস্যাটা এতটা তীব্র না হলেও আস্তে আস্তে সেটা প্রকট হচ্ছে। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই পরিবারের ছেলে সদস্যদের মধ্যে কিন্তু এই কোনো সমস্যা নাই, এই ধরনের কোনো সমস্যা দেখা যায় নাই, কিন্তু শুধু ওই পরিবারের নারী সদস্যদের মধ্যে এই বিষয়টা বংশানুক্রমে ট্রান্সফার হচ্ছে, যেটা সমাধান কেউ করতে পারে নাই আজ পর্যন্ত না। এবং এটার যে কি নির্মম পরিণতি এটা ওনারা ভোগ করছেন। এই 2025 সালের আজকের 31শে জানুয়ারির কথা যখন বলছি, এই সময়ও সেই আপা ঘরের মধ্যে বন্দী রয়েছেন, এবং বন্দী অবস্থাতেই উনি কাটাচ্ছেন। ওনার সেই সন্তানের যে কি হয়েছে একবারের জন্য জিজ্ঞেসও করেন না, তার প্রতি তার কোনো ফিলিংসও নাই।
প্রিয় লিসেনার্স, আজকের ঘটনার শুরুর দিকে একজনের কথা বলেছি যিনি আত্মহত্যা করেছেন বলে আমরা সবসময় বলি, বা আমাদের ঘটনা শুনলেও তো মনে হতে পারে উনি আত্মহত্যা করেছেন, এবং আশেপাশের লোকজনকে যদি জিজ্ঞেস করা যায় উনি মারা গেল কেউ, সবাই বলে আত্মহত্যাই করেছেন। কিন্তু আপনাদের কি মনে হয় উনি আত্মহত্যা করেছেন? এটা কি আত্মহত্যা নাকি হত্যা? এই হত্যাটা হয়তোবা কোনো মানুষ করে নাই, কিন্তু কোনো সুপার ন্যাচারাল এন্টিটি তো এর সাথে জড়িত, তাই না? এর আগে আমি এই ধরনের একটা ঘটনার প্রেক্ষাপটে আত্মহত্যার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছিলাম। এরপর বিভিন্ন ধরনের নেতিবাচক কমেন্ট আমার কাছে আসে, আমি দেখি, আমার কাছে ইমেইল আসে যে আমরা আত্মহত্যার যেই ব্যাপারটা এটাকে উৎসাহ দিচ্ছি। না প্রিয় লিসেনার্স, আমরা উৎসাহ দিচ্ছি না, আমরা সত্য ব্যাপারটা তুলে ধরছি। সব আত্মহত্যা আত্মহত্যা নয়, সব আত্মহত্যা আত্মহত্যা নয়, কিছু আত্মহত্যা হত্যা, যেটার সাথে কোনো মানুষ জড়িত নয়, সুপার ন্যাচারাল এন্টিটি জড়িত। এই জন্য আমরা অনেক সময় দেখি কারো কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, পারিবারিক অশান্তি নাই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, মানসিক অস্থিরতা নাই, একদম স্বাভাবিক, কিন্তু উনি আত্মহত্যা করেছেন। যখনই আমরা এই ধরনের ঘটনা শুনবো তখনই বুঝতে হবে কোন একটা ব্যাপার নিশ্চয়ই রয়েছে। আল্লাহ ওই ব্যক্তিদেরকে ক্ষমা করুন, কেননা ওনারা তো স্বেচ্ছায় কাজটি করেননি। আল্লাহ তো জানেন, আমরা জানি না। এই জন্য কারো আত্মহত্যার খবর শুনলেই তিনি জাহান্নামী এই টাইপের কথাবার্তা যেন আমরা না বলি। আমরা কি জানি যে আসলে কি ঘটেছিল? আমরা কিন্তু জানি না। এজন্য আমরা তাদের শানে কথা বলার ক্ষেত্রেও যথাযথ শব্দ চয়ন করার চেষ্টা করব, যেহেতু আমরা জানি না, আমরা নিশ্চিত নই। আল্লাহ তো জানেন, আল্লাহর অজানা কিছু নাই। আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন এটা আল্লাহ ফয়সালা করবেন। কিন্তু এই ধরনের বিপদ থেকে বেঁচে থাকার জন্য আমরা সবসময় আমল করার চেষ্টা